নেভিতে কাজ করার সুবাদে অনেক মানুষকেই মাসের পর মাস টানা জাহাজে করে দেশ বিদেশ ঘুরে বেড়াতে হয়। এই বিষয়টা শুনতে যতটা এক্সাইটিং মনে হয়, যারা অ্যাকচুয়ালি নেভিতে কাজ করেন এবং মাসের পর মাস জাহাজে থাকেন, তাদের কাছে কিন্তু এই ব্যাপারটা মোটেই খুব একটা সুখকর হয় না সবসময়। আর এরকমই নেভিতে একজন কাজ করতেন এবং তিনি তার জীবনে কি কি ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন এই কর্মের জন্য, সেই সত্যি ঘটনাটাই আজ আমি এপিসোডে আপনাদের সকলের সামনে বলতে চলেছি। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এরকম যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে ইমেল করে পাঠিয়ে দিতে পারেন। আপনারা আমাদের চ্যানেলের এই ঘটনাগুলোকে আপনাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে কিন্তু শেয়ার করতে পারেন। কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় এই ঘটনাগুলো যদি আরও প্রচুর মানুষ শোনেন, তারা সেগুলো শুনে কিন্তু অনেক কিছুই জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক ক্ষেত্রেই কিন্তু বিপদকে এড়িয়ে চলতে পারবেন। তো এবারে আমি চলে যাব মূল ঘটনায়। তবে তার আগে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই অনেক রকমের ঘটনা আমাদের চ্যানেলে পাঠাচ্ছেন। তো তার জন্য আমি আপনাদের প্রত্যেকের কাছেই ভীষণ ভীষণ কৃতজ্ঞ। কিন্তু ঘটনা পাঠানোর আগে কয়েকটা বিষয় একটু খেয়াল করবেন। প্রথম বিষয়টা হচ্ছে যে আপনারা নিজেরা ঘটনাটা পড়ে দেখবেন যে সেই ঘটনাটা কি আদৌ প্রচারযোগ্য কিনা। আর দ্বিতীয় হলো যে কোনো রকমের কোনো বিদ্বেষমূলক ঘটনা কিন্তু পাঠাবেন না, কারণ আমরা সেই ধরনের ঘটনা আমাদের চ্যানেলে প্রচার করতে পারবো না। আমরা এই চ্যানেলে এমন ঘটনাই প্রচার করি যেই ঘটনাগুলো মানে যে কোনো বয়সের মানুষ কিন্তু সবার সাথে বসে এনজয় করতে পারে। তো সেই বিষয়টা একটু মাথায় রাখবেন। আর একটা খুবই আনন্দের বিষয়, সেটা হচ্ছে যে আমাদের এই ভূত ভগবান চ্যানেলের পক্ষ থেকে একটা নতুন চ্যানেল খোলা হয়েছে, দ্য বং শপার। এই চ্যানেলে আমেরিকায় আমরা যেখানে থাকি তার আশেপাশের বাড়ি ঘর, রাস্তাঘাট, প্রকৃতি এগুলোকেই আমি তুলে ধরেছি। আমি মাঝে মধ্যে হাইকিংয়ে যাই, তো সেসবের ভিডিওও রয়েছে। তো যদি ভালো লাগে সেই চ্যানেলটাও দেখবেন। আশা করছি ভালো লাগবে। আর যদি সত্যি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। চ্যানেলটার নাম আমি আবার বলে দিচ্ছি, দ্য বং শপার। তো এবারে আমি চলে যাব আজকের ঘটনায়। তো আজকে যিনি ঘটনাটা পাঠিয়েছেন তিনি এর আগেও একটা ঘটনা পাঠিয়েছিলেন এবং আপনাদের সকলেরই খুব ভালো লেগেছিল। তো আবার শতরূপাদি আর একটা ঘটনা পাঠিয়েছেন। তো সেই ঘটনাটা আমি বলবো, তবে বলার আগে আমি ঘটনা সম্পর্কিত আপনাদেরকে কয়েকটা কথা একটু বলে নিই, তাহলে আপনাদেরও ভীষণ সুবিধা হবে, বুঝতে, আমারও বোঝাতে সুবিধা হবে। শতরূপাদির হাজবেন্ড 14 বছর কিন্তু জাহাজে কাজ করতেন এবং উনি যে কোম্পানির হয়ে কাজ করতেন সেই কোম্পানির কাজ ছিল বিশাল বড় বড় জাহাজ সেখান থেকে যেত এবং সেরা বিভিন্ন দেশে দেশে অনেক ধরনের ব্যবসায়িক কাজকর্ম করত এবং তারপরে কিন্তু সেই জাহাজ আবার চলে আসতো। এবং এই শতরূপাদির হাজবেন্ড কিন্তু অ্যাজ ইঞ্জিনিয়ার ওই কোম্পানিতে জয়েন করেছিলেন। কোম্পানিটা কিন্তু ইন্ডিয়ার কোনো কোম্পানি নয়, এটা একটা সিঙ্গাপুরের কোম্পানি। এবং উনি কলকাতা থেকে আগে সিঙ্গাপুর যেতেন এবং সেখান থেকেই কিন্তু উনি জাহাজে উঠতেন। সেটাও তাও প্রায় দীর্ঘ 6 মাস 7 মাসের জন্য উনি জাহাজে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় যেখানে যেখানে আর কি জাহাজ যেত সেখানে উনি ওই জাহাজের সাথে সাথে যেতেন এবং বাড়ি আসতে আসতে ওনার কিন্তু 6-7 মাস হয়ে যেত। টানা 6 মাস থেকে 7 মাস অবধি উনি কাজ করতেন, তারপরে আবার বাকি দিনগুলো কিন্তু ওনার ছুটি থাকতো। তো এইরকম করেই দীর্ঘ 14 বছর উনি জাহাজে কাজ করেছেন। এবং এই জাহাজে ঘুরে ঘুরে বিভিন্ন দেশ বিদেশ ঘোরা এই বিষয়টা যখন আমরা শুনি তখন আমাদের কিন্তু খুবই এক্সাইটিং লাগে। কিন্তু পারতপক্ষে যারা ওই জাহাজে থাকেন বা জাহাজে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা যে সবসময় খুব সুখকর বা খুব আরামদায়ক তা কিন্তু নয়। অনেক কষ্ট করতে হয় জাহাজে যারা কাজ করে বা জাহাজে ওরকমভাবে মাসের পর মাস একটানা থাকতে গেলে অনেক কষ্ট করতে, অনেক রকমের শারীরিক কষ্টও হয়। কিন্তু তার সাথে সাথে মানে রাতের সমুদ্র, সেটার মধ্যে কিন্তু অনেক রকমের অজানা জিনিস আছে, অনেক রকমের ভয় আছে, অনেক রকমের কিন্তু এমন জিনিস আছে যেগুলো হয়তো আমরা
মানে যদি আমরা এমনি কোনো প্রমোদতরীতে চড়ি বা আমরা যদি এমনি সমুদ্রের পাশে যাই, তখন হয়তো আমরা অতটাও সেটাকে বুঝতে পারি না, বা বুঝতে পারলেও সেটাকে কিন্তু সেই অর্থে ফিল করতে পারি না। কিন্তু যারা জাহাজে দিনের পর দিন মাসের পর মাস টানা থাকেন, তারা কিন্তু এরকম অনেক অনেক ঘটনার সাক্ষী। এবং আপনারা এই মুহূর্তে যারা ঘটনাগুলো শুনছেন, আপনাদের মধ্যে যদি কেউ এরকম থেকে থাকেন বা আপনাদের পরিচিত কেউ যদি এরকম জাহাজে কাজ করে থাকে, তারাও হয়তো জানবে। তো শতরূপাদির হাজবেন্ড ওই যে এতগুলো বছর যে উনি টানা কাজ করেছিলেন, সেই সময়ে উনি অনেকগুলো ঘটনার সাক্ষী ছিলেন। তো তার মধ্যে কয়েকটা ঘটনা আমি আজকে বলবো, এবং বাকি ঘটনাগুলো আমি অন্য কোনো এপিসোডে হয়তো বলবো। তো এবারে ঘটনাটা হয় যে ওনার হাজবেন্ড যেদিন থেকে ওনার আর কি জাহাজে কাজ শুরু হবে, মানে ডিউটি শুরু হবে, ঠিক তার দুদিন আগে উনি এই কলকাতা থেকে উনি সিঙ্গাপুর চলে যেতেন। এবং সিঙ্গাপুরে উনি যে কোম্পানির হয়ে কাজ করতেন, তো সেখানে উনি একদিন থাকতেন। পরের দিন উনি জাহাজ নিয়ে, ওনারা সবাই পুরো টিম, একদম বিশাল বড় জাহাজ নিয়ে ওনারা বেরিয়ে পড়তেন। এবার যেহেতু ওনার হাজবেন্ড ইঞ্জিনিয়ার হিসেবে নিযুক্ত ছিলেন, তো ওনার কিন্তু মেইনলি ইঞ্জিন রুম যেটা আর কি থাকে জাহাজে, সেখানে ওনার কাজ পড়তো। এবার এই যে কাজ যেটা পড়তো, সেই কাজটা কিন্তু মানে ওই জাহাজের ভিতরেই একটা শিফটিং ডিউটি মতো থাকতো। মানে একজন যিনি ইঞ্জিনিয়ার, যিনি ইঞ্জিন রুমের দায়িত্বে থাকতেন, তার পক্ষে তো 24 ঘন্টা, মানে ইঞ্জিন হয়তো 24 ঘন্টাই চলছে, কিন্তু 24 ঘন্টা একটা বা দুটো ইঞ্জিনিয়ারের পক্ষে তো পুরো ইঞ্জিন রুমটাকে দেখাশুনো করা সম্ভব নয়। তো শিফট করে করে সবাই কাজ করতো। তো ওনার মানে এই শতরূপাদির হাজবেন্ড যে ডিপার্টমেন্টে ছিলেন, তো সেখানে 3 জন করে করে থাকতো। তো 3 জনের হয়তো দিনে ডিউটি থাকলো, বাকি 12 ঘন্টা এরা ডিউটি করলো, 12 ঘন্টা হয়তো নাইট শিফটে অন্য কেউ করলো। এরকমভাবে কিন্তু পালা করে করে কাজ হতো। তো এরকম মানে টানা তো প্রচুর দিন, মানে টানা প্রায় 6 দিন, 5 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন এরকম করে জাহাজ চলতো। মাঝখানে হয়তো কোথাও কোনো স্টপ নেবে না, বা স্টপ থাকলেও কোনো একটা হয়তো বন্দরের আশেপাশে কোনো একটা জায়গায় হয়তো কয়েক ঘন্টার জন্য জ্বালানি বা অন্য কোনো কারণে হয়তো জাহাজ থামতো। কিন্তু এরকম একেবারে কন্টিনিউয়াস 5 দিন, 6 দিন, 7 দিন কিন্তু এক এক সময় জাহাজ চলতো। তো এরপরে এরকমই একদিন উনি এরকমই ডিউটিতে গেছেন। তো সেইবার না ওনার মানে কিছু একটা কারণে ওনার মনটা একটু খারাপ ছিল। মানে এই যে টানা বাড়ি থেকে কাজের জন্য বেরিয়ে যাওয়া, তারপরে আবার 6 মাস পরে কি 5 মাস পরে বাড়ি আসা, তো বুঝতেই পারছেন যে কাজে তো ফিরতে হবে, ঠিক আছে সেটা একটা কাজের তাগিদে কাজে ফিরতেই হয়। কিন্তু এরকমভাবে টানা 5 মাস 6 মাস বাড়ি থেকে, পরিবার পরিজন সবার থেকে দূরে থাকা, এটা কিন্তু খুবই কষ্টের বিষয়। মানে যারা বাড়িতে থাকে তাদেরও কষ্ট হয়, যে তাদেরকে ছেড়ে কাজে যোগ দিচ্ছে তারও কিন্তু একটা কষ্ট হয়। তো এবারে কি হয়েছে, তো ওনার সেবারে মনটা ভালো ছিল না। তো 2 দিন হয়েছে জাস্ট উনি জাহাজে আর কি এসছেন। তো উনি মনে মনে ভাবছেন যে এই কাজটা আর বেশি দিন করব না। মানে উনি আর কি যে চাকরিটা আর কি করতেন, এখন শতরূপাদির হাজবেন্ড একটা অন্য প্রফেশনে আছেন, কিন্তু উনিও আর কি সেই সময় উনিও ভাবতেন যে এই কাজটা বেশি দিন করা যাবে না, এইভাবে পরিবার পরিজন ছেড়ে 4 মাস 5 মাস 6 মাসের মনে বেরিয়ে যাওয়া, এটা একটা খুবই কষ্টের বিষয়। তো উনি এরকম মনে মনে ভাবছেন। তো সেদিনকে আর কি মানে এই যে যারা জাহাজে থাকে, যারা এরকম যেগুলো লং রুটের এরকম জাহাজ হয়, তো সেগুলো তো প্রচুর মালপত্র জিনিসপত্র নিয়ে তো বিভিন্ন জায়গায় মানে ব্যবসার খাতিরে যায় এই জাহাজগুলো। তো সেক্ষেত্রে কি হয়, এই জাহাজগুলো যারা পরিচালনা করেন, মানে ইঞ্জিনিয়ার বলুন বা যারা এই জাহাজে যারা ক্যাপ্টেন থাকে, তাদের প্রত্যেকের কাছে কিন্তু মানে জাহাজের যে রুটটা থাকে, মানে তারা কখন কোথায় থাকবে, কোন সমুদ্র বা মহাসমুদ্রের উপর দিয়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু ওনাদের কাছে প্রচুর অত্যাধুনিক মানে মেশিনস তো থাকেই, তারা প্রেডিক্ট করতে পারে ওয়েদার কীরকম থাকবে। তাছাড়াও কিন্তু তাদের কাছে আগাম খবরও থাকে। তো সেদিন মানে ওনার নাইটে ডিউটি পড়েছে। তো মোটামুটি যেটা খবর ছিল যে আকাশ পরিষ্কার আছে, মানে ওনারা এখন মোটামুটি এখন 12 ঘন্টা 13 ঘন্টা যে রুটটা দিয়ে ওনাদের জাহাজটা যাবে, তো আকাশও পরিষ্কার আছে, মোটামুটি ওয়েদারও খুব ভালো, কোনো ঝড় বৃষ্টি টর্নেডো মানে যেগুলো আর কি জাহাজের পক্ষে মারাত্মক হয়ে উঠতে পারে, এরকম কোনো আর কি খবরও নেই। কিন্তু মানে একদম ভালো, ওয়েদারও ভালো, সব কিছু খুব ভালো। তো এবার ওয়েদার যদি ভালো থাকে আর মোটামুটি ইঞ্জিনের সবসময় ইঞ্জিন রুম মানে সুপারভিশনে রয়েছে, কোনো প্রবলেম নেই, কিছু নেই,
তো উনি চুপচাপ বসে রয়েছেন অনেকক্ষণ, তো ভাবলো যে ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি ওনারা যারা আর কি কাজে থাকেন তাদের যখন ডিউটি আওয়ার থাকে তখন তাদের কিন্তু একটা হোয়াইট রঙের একটা কস্টিউম হয়, একটা ড্রেস হয়, মানে স্পেশাল ড্রেস। তো ওনাদেরকে সেই ড্রেসটা পরেই কাজটা করতে হয় যখন ডিউটিতে থাকে। আবার ডিউটি শেষ হয়ে গেলে যে যার মতো নিজস্ব ক্যাজুয়াল ড্রেস পরে নিতে পারে, কোনো ব্যাপার না। আর ওই জাহাজের মধ্যেই কিন্তু এই যারা ইঞ্জিনিয়ার ছিল বা আরও যারা বিভিন্ন রকম কাজের সাথে নিযুক্ত আছে তাদের কিন্তু প্রত্যেকেরই একটা করে ইন্ডিভিজুয়াল ঘর রয়েছে ওই জাহাজেই। তো শতরূপাদির হাজবেন্ডও দেখছে যে ঠিক আছে, ওয়েদারও ভালো আছে, ইঞ্জিনেও সব কিছু ঠিকঠাক আছে, মানে আজকে আর কোনো চাপ নেই, একদম ওয়েদারও ভালো আছে, কোথাও কোনো টেনশনের কিছু নেই, সুন্দর জাহাজ যেভাবে যাচ্ছে সেভাবেই যাবে, বাতাসের গতিবেগও সব কিছুই ঠিকঠাক আছে। তো উনি অনেকক্ষণ ইঞ্জিন রুমে ছিলেন, তো উনি ভাবলেন যে অনেকক্ষণ এক জায়গায় বসে রয়েছে, আর যেহেতু ওনার মনটাও ভালো ছিল না, তো উনি ভাবলেন যে একটু উপরে উঠে যে ডেকের যে জায়গাটা রয়েছে সেই ডেকের কাছে একটু হাঁটাচলা করবেন, কারণ পুরো রাত জাগা, বুঝতেই পারছেন একটা খুবই মানে মোনোটোনাস ব্যাপার চলে আসে, খুব বোরিং লাগে। তো উনি মাঝে মধ্যে এটা কিন্তু করতেন, তো উনি একটু পায়চারি করছেন। এবার পায়চারি করতে করতে হঠাৎ করেই ওনার মানে খুব যে হাওয়া দিচ্ছে একবারে, মানে ডেকের না অনেক রকমের ডেকের, মানে একতলা, দোতলা, তিনতলা, চারতলা এরকম কিন্তু আর কি, মানে ভাগে ভাগে কিন্তু থাকে। তো উনি যেখানটা ছিলেন ওনার ওপরের যে ডেকটা ছিল সেখানেও আর কি দু তিন তলা আরও ওপরে রয়েছে। ফলে ওই প্রচণ্ড পাগলের মতো যে সামুদ্রিক যে হাওয়া, সেই হাওয়াটা কিন্তু ওনার গায়ে লাগবে, কিন্তু মোটামুটি ভালো ফুরফুরে হাওয়া দিচ্ছে। তো উনি একটু পায়চারি করছে, তো পায়চারি করতে করতে ওনার মনে হলো যে ডেকের ওই জায়গাটায় আলো ছিল, এমন নয় যে আলো বন্ধ করা অন্ধকার, সেরকম নয়। তো ওনার হঠাৎ করেই মনে হলো যে কেউ একজন ডেকের উপরে বসে আছে। তো এবার একটা জাহাজে বুঝতেই পারছেন প্রচুর কর্মচারী থাকে, অনেক বড় জাহাজ, সেখানে প্রচুর প্রচুর লোক, তারপরে যারা বিজনেসটা করছে সেই বিজনেসের তরফ থেকেও ক্লায়েন্টের লোকজনও থাকে জাহাজে। তো উনি ভেবেছে হয়তো আমাদেরই মধ্যে, জাহাজেরই মধ্যে কেউ হয়তো হবে, সবাইকে তো আর চেনা নয়। তো উনি অতটা প্রথমে খেয়াল করেনি। এবার হঠাৎ করে এবার উনি যখন ভাবলো যে ঠিক আছে আরেকবার নিচে গিয়ে এবার দেখে আসি, তো উনি আবার ইঞ্জিন রুমে এসছেন। তো ইঞ্জিন রুমে এসে আরও যে দুজন দায়িত্বে ছিল তাদের দুজনকে বলছে যে ওপরে না একজন এত রাতে বসে আছে, তাদেরও মনে হয় আমাদের মতো ডিউটি চলছে, তারা হয়তো ঘুমোয়নি। তো তখন বাকি যে দুজন রয়েছে সে দুজন বলছে না, ইঞ্জিনে তো আমরা তিনজনেই দায়িত্বে আছি, অন্য যারা নেভিগেশনে আছে বা যারা আরও অন্যান্য একটা বিশাল বড় জাহাজে তো প্রচুর প্রচুর মেনটেন্যান্সের লোক থাকে, তো ভাবছে যে এই সময় হয়তো কেউ গেছে। তো ওরাও না ভাবছে যে কে তাহলে গেল, তখন বলছে যে গেছে হয়তো কেউ জন, ওটা নিয়ে না ওরা কেউ আর মাথা ঘামায়নি। তো ওই ভদ্রলোক আবার কিছুক্ষণ নিচে ইঞ্জিন রুমে থেকে আবার একটু উপরে এসছে। তো উপরে এসে উনি এবার দেখছে যে উনি যে ডেকের যে জায়গা, সেটা হচ্ছে দোতলার ডেক, ঠিক আছে, মানে ডেকেরও কিন্তু প্রচুর ভাগ আছে, একদম উপরের যে ডেকটা সেটা হচ্ছে প্রচণ্ড হাওয়া। তো উনি ভাবছেন যে এই ডেকে আবার এত রাত, তখন পুরো মধ্যরাত একেবারে, তো ভাবছি এরকম মধ্যরাতে কেউ একজন ওরকমভাবে ডেকের কাছে বসে আছে, সেটা তো তাও উনি এর আগের বারও দেখেছে, কিন্তু এবারে উনি যেটা দেখলেন সেটা দেখে না ওনার খুব মানে অবাক লাগলো। তো কেন অবাক লাগলো? তো অবাক লাগার কারণটা হচ্ছে যে এবারে উনি দেখেন যে ওই ডেকের পাশে চুল খুলে কোনো একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে। এবার দেখুন, এই যে জাহাজটা, এই জাহাজটা কিন্তু এরকম নয় যে প্রচুর ট্যুরিস্ট নিয়ে সিঙ্গাপুর থেকে গেছে, এটা কিন্তু ট্যুরিস্ট জাহাজ নয় বা ক্রুজ নয়, এটা হচ্ছে গিয়ে কিন্তু একদম মানে বাণিজ্যিক যে বড় বড় জাহাজগুলো থাকে সেই রকম জাহাজ। আর ওই টোটাল জাহাজের মধ্যে ক্লায়েন্টেরও যারা যারা রয়েছে তাদের মধ্যেও কিন্তু কোনো মহিলা ছিল না। আর যারা যারা ওই জাহাজের কাজের দায়িত্বে রয়েছে সেখানে তো কোনো মহিলা থাকার কোনো প্রশ্নই নেই। মানে ওনার জ্ঞাতার্থে উনি এমন, মানে এতদিন ধরে উনি জাহাজে আছেন, মানে ক্লায়েন্টের থেকে হয়তো এক দুজন বা যাদের বিজনেসের হয়ে এই জাহাজটা পাড়ি দিয়েছে, সেল করছে, সেখান থেকে হয়তো এক দুজন মহিলা থাকে, কিন্তু তারাও কিন্তু আরও অনেকের সাথে আসে। আর এই জাহাজে কোনো মহিলা থাকার কথা নয়।
আর যদি ক্লায়েন্টের তরফ থেকেও বা যারা আর কি জাহাজটায় ব্যবসা করতে যাচ্ছে তাদের থেকেও যদি কেউ থেকে থাকে মহিলা, তারা কিন্তু কেউ এই ডেকটায় আসবে না। পিছনের দিকে আরও বড় জায়গা রয়েছে, বড় বড় রুম রয়েছে, সেখানে কনফারেন্স রুম থেকে শুরু করে মিটিং রুম থেকে শুরু করে সমস্ত কিছু ভালো একদম 5 স্টার হোটেলের মতো ঘর থেকে শুরু করে সমস্ত কিছু আছে। ফলে যদি গেস্টের তরফ থেকে বা ক্লায়েন্টের তরফ থেকেও যদি কেউ আসার হয়, সে কিন্তু এই ডেকটায় আসবে না, সে পিছনের দিকে যে জায়গাটা রয়েছে সেখানে খুব সুন্দর করে সাজানো গোছানো ডেক রয়েছে সেখানে থাকবে। তো এই মেয়েটা এখানে কি করে এলো? আর ওখানে যারা যারা কাজ করছে তাদের মধ্যে কিন্তু কারোর ফ্যামিলি নিয়ে কেউ আসেনি। ফলে এখানে কোনো মহিলা, তা আবার এরকম সময়ে, এটা মানে হঠাৎ করে দেখাটা কিন্তু খুবই অদ্ভুত এবং খুবই মানে ইররেলিভেন্ট বলা যেতে পারে। তো ওনার না মানে একটুখানি খটকা লাগে যে কী হলো, এই মেয়েটা এখানে কী করে আছে। তো উনি তখন ভাবলো কি যে না, সামনে যাবো না, আমি তো বুঝতে পারছি না কে, হয়তো কারোর ফ্যামিলি এসছে কি না। মানে এমনিতে মানে যারা এরকম জাহাজে কাজ করে ফ্যামিলি কিন্তু খুবই রেয়ার, কারণ এখানে অনেক রিস্ক থাকে, মাসের পর মাস দিনের পর দিন জাহাজে থাকতে হয়। ফলে এভাবে কিন্তু ফ্যামিলি নিয়ে সাধারণত কেউই আসে না, সেটা অ্যালাউও করে না। তো উনি কিছু বুঝলেন না, উনি না নিচে নেমে এলেন। তো নেমে এসে উনি ওনার যে আরও যে দুজন যে কালিগ ছিল, তো তাদেরকে বলছে যে জানো তো, এখানে আমি দেখলাম একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি যে ওইখানে মানে ইঞ্জিনিয়ার পদে যারা যারা ছিল প্রত্যেকে কিন্তু ইন্ডিয়ান ছিল এবং বেশিরভাগই কলকাতার। তো ওনার সাথে যে দুজন সেদিনকে ডিউটিতে ছিল, মানে ইঞ্জিনিয়ার হিসেবে ওই ইঞ্জিনের দায়িত্বে যে কজন ছিল, যে 6 জন, সেই 6 জনই কিন্তু বাঙালি। তো উনি বলছেন যে আচ্ছা, মানে উনি নিজে এসে বলছেন যে এরকম আমি একজন ভদ্রমহিলাকে দেখলাম, কিন্তু ইনি যদি অ্যাজ গেস্ট কোনো ক্লায়েন্টের এসে থাকে বা কেউ যদি মানে ফ্যামিলি নিয়েও এসে থাকে, প্রথম কথা হচ্ছে এখানে কেউ ফ্যামিলি নিয়ে আসেনি, আর যদি ক্লায়েন্টের তরফ থেকেও কেউ থেকে থাকে, সে এই ডেকে কী করছে? ওদিকে অন্যদিকে পিছনের দিকে বিশাল টেক সিস্টেম করা রয়েছে, ওখানে মানে খাওয়ারও সুন্দর রুম রয়েছে, বিশাল বড় হল রয়েছে, ডাইনিং হল, সেখানে না গিয়ে সে এদিকটায় এসছে কেন? এবার এই কথাটা শুনে বাকি দুজনও কিন্তু খুব অবাক হয়ে গেছে। তারা বলছেন যে হ্যাঁ, আমাদের এখানে তো কেউ ফ্যামিলি নিয়ে থাকে না, আর যদি যাদের যে ব্যবসার জন্য জাহাজটা যাচ্ছে তাদের তরফেরও যদি কেউ হয়, তারা তো কেউ ইঞ্জিনের এদিকে আসার কথা নয়, এদিকের ডেকে কেন আসবে? তো সবারই একই প্রশ্ন, সবাই একটু অবাক হয়ে যায়। তো তখন অন্য আর একজন যে ছিল সে বলছে যে না, ব্যাপারটা তাহলে দেখতে হচ্ছে, সেরকম বুঝলে তাহলে ক্যাপ্টেনকে জানাতে হবে, ওনাদের যারা সুপারভাইজার আছে তাদেরকে জানাতে হবে। কারণ ওখানে ওই জায়গাটায় মানে যেখানে আর কি ইঞ্জিন রুম রয়েছে বা যারা এইসব জাহাজের মেনটেন্যান্স, মেন যে নেভিগেশন যে সিস্টেমটা রয়েছে, সেইখানের যে ডেকগুলো রয়েছে না, ওগুলো কিন্তু মানে কি বলবো, যেটা উনি লিখেছেন ইমেলে, যে অতটা মানে গাইডেড নয় মানে বলতে চাইছি যে সেখানে আর কি অত ভালো রেলিং নেই, মানে একটা দুর্ঘটনাও কখনো ঘটে যেতে পারে। ফলে ওই জায়গাটা কিন্তু যারা কাজ করে এই জাহাজে শুধুমাত্র তাদের জন্য, তাদের ব্যবহারের জন্য। আর সেখানে যেহেতু জাহাজের মেনটেন্যান্সের জন্য প্রচুর কাজ করতে হয়, 2-4টে বড় বড় মেশিনস ওখানেও বসানো রয়েছে, ফলে ওই জায়গায় না অত অত হাতল নেই ধরার মতো, অতটা সেফটি প্রিকশনস মোদ্দা কথা অতটা নেই। তো উনি বললেন যে না, এটা তো ঠিক না, এখান থেকে যদি জাহাজ এরপরে মানে আরও আস্তে আস্তে, যে আপনারা সকলেই জানেন যে একটা জোয়ার ভাটার ব্যাপার আছে, খুব অনেক সময় জাহাজে জলের প্রচুর চাপ থাকলে সেখানে জাহাজ কিন্তু খুব মানে জার্কিং হয় জাহাজে। তো উনি বললেন যে না, এই ব্যাপারটা তো ঠিক না, যদি ক্লায়েন্টের তরফ থেকেও কেউ হয়ে থাকে তাহলে বলতে হবে যে আপনি দয়া করে এই ডেকে দাঁড়াবেন না, আপনি পিছনের দিকে আপনাদের জন্য যে ডেডিকেটেড যে ডেক রয়েছে সেখানে আপনি যান। তো অন্য একজন ভদ্রলোক এই শতরূপাতির হাজব্যান্ডের কথা শুনে সে বলেছে ঠিক আছে, আমি গিয়ে কথা বলছি। তো উনি গেলেন। এবার গিয়ে ওখানে দেখছে যে ওই ডেকে তো কেউই নেই। ইভেন উনি পরপর আরও যে দুটো সরু একটা সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি দিয়ে উঠে আর একটা ডেক রয়েছে, তার উপরে আবার আর একটা ডেক রয়েছে। তো তিনটে ডেকই উনি দেখে এলেন, তো দেখছে যে কোথাও কোনো মহিলা নেই। তো উনি নিচে এসে বলেছেন, আচ্ছা তুমি একজন মহিলার কথা বললে, আমি তো কোনো মহিলাকে দেখলাম না। তো তখন শতরূপাতির হাজব্যান্ড বলছেন যে না, আমি দেখেছি একটা মহিলা অনেকক্ষণ থেকেই বসেছিল, প্রথম আমি বুঝতে পারিনি যে উনি পুরুষ না মহিলা, পরবর্তী সময় যখন আমি গেলাম তখন দেখলাম খোলা চুল পুরো উঠছে এবং উনি একদম ধারে দাঁড়িয়ে রয়েছে। ওখানে মানে অতটা কিছু নেই ওখানে ধরার মতো জিনিস, আর ওই জায়গাটা হচ্ছে মানে পিওরলি যারা কাজ করে তাদের জন্য।
তো তখন বললো যে না, ব্যাপারটা তো খুব অদ্ভুত লাগছে, তুমি বলছো যে তুমি একটু আগে দেখেছো, এখন দেখছি নেই, কোনো বিপদ আপদ হলো না তো? কারণ ওখানটায় তো আর কেউ নেই। উনি যদি মানে জলের ঝাপটায় বা জলের ঢেউয়ের যেভাবে মানে একটা জাহাজ যেভাবে মানে নাচে, মানে রীতিমতো জার্কিং হয়, ওপর নিচ করে, তাতে যদি কেউ পড়েও যায় ওরকম রাতের বেলা, সেটা কিন্তু বুঝে যাওয়ার কথা নয়, মানে বোঝাই যাবে না, এত বিশাল সমুদ্র, বিশাল জাহাজ। তো তখন উনি বললেন যে না, এটা তো ক্যাপ্টেনকে জানাতে হবে। তো তখন কি করেছে, এই শতরূপাদির হাজবেন্ড গিয়ে ক্যাপ্টেনকে মানে ওনাদের কাছে তো মানে ফোন থাকে, তো উনি ফোনে প্রথমে জানিয়েছে যে এদিকে ডেকে একজন মহিলাকে দেখেছিলাম, তো এখন একটু পরে আমরা আবার গেলাম, তো সেই ভদ্রমহিলাকে দেখা যাচ্ছে না, উনি কি ওনার নিজস্ব রুমে ফিরে গেছেন, এটা আমরা একবার কনফার্ম করতে চাইছি। তো এই খবরটা যখন ক্যাপ্টেনের কাছে এলো, তো জাহাজের ক্যাপ্টেন সে তো খুব অবাক হয়ে গেছে, এবং তিনিও জানেন যে পুরো জাহাজে কোথাও কোনো মহিলা নেই, এই মহিলা এলো কোথা থেকে। তো সঙ্গে সঙ্গে উনি প্রত্যেকটা ডিপার্টমেন্টে প্লাস ওনাদের ক্লায়েন্ট যেখানে ছিল সেই সমগ্র জাহাজের মধ্যে একটা মানে হুলুস্থুলু পড়ে গেছে যে মহিলা কোথা থেকে এলো। তো পুরো সমস্ত কিছু খোঁজ খবর করে জানা গেল যে যে ব্যবসার জন্য ওই বিশাল বাণিজ্যিক জাহাজ যে যাচ্ছে সেখানকার যে ক্লায়েন্ট তার তরফ থেকেও কোথাও কোনো মহিলা ওঠেনি জাহাজে, এবং কর্মীদের মধ্য থেকেও কেউই কিন্তু তার ফ্যামিলিকে আনেনি। ফলে ওই জাহাজে মহিলাকে দেখা গেল বা একজন মহিলাকে স্পট করা গেল, এটা কি করে সম্ভব সেটা নিয়ে কিন্তু একটা হুলুস্থুলু ব্যাপার হয়ে গেল। যাই হোক, তো তখন তারপরে সমস্ত কিছু যখন খবর টবর করা হলো এবং কনফার্ম করা হলো যে এই জাহাজে কোনো মহিলা কিন্তু অনবোর্ডেড নেই, সবাই ছেলে। তো তখন শতরূপাদির হাজবেন্ড না মানে খুব পাজলড হয়ে গেছেন। উনি ভাবলেন যে আমি নিজে চোখে দেখেছি যে একজন ভদ্র মহিলা পিছন করে রয়েছে, তার লম্বা চুল উঠছে, সেটা গাউন মতো পরে রয়েছে, এতটা আমি ভুল দেখলাম কি করে? আর ওখানে যারা জাহাজের মধ্যে যারা আর কি কাজ করছে, যারা এমপ্লয়ি রয়েছে, তাদের প্রত্যেকেরই একটা নিজস্ব ড্রেস কোড রয়েছে, আর যদি কেউ সেই সময় অন ডিউটি নাও থাকে, ফলে তারপরেও কি ওরকম লম্বা চুল নিয়ে কেউ কি মানে ওইভাবে ডেকের সামনে এসে দাঁড়াবে? যাই হোক, উনি কিছুই বুঝতে পারলেন না। তো ওনাকে বললো যে দেখো, অনেক সময় দীর্ঘদিন ধরে সেল করতে করতে মানে দীর্ঘদিন যদি আপনার একটা, আপনি যদি সমুদ্রে থাকেন, আশেপাশে আপনি কিছুই দেখতে পাচ্ছেন, শুধু চারিদিকে জল জল আর জল, তো এইরকম যখন হয়, যেটা শতরূপাদি যেটা ইমেলে লিখেছেন, যে একটা না মানে হ্যালুসিনেশন হওয়ার নাকি একটা প্রবণতা চলে আসে দীর্ঘদিন সমুদ্র যাত্রা করতে করতে, একটা ফ্যাটিক থাকে, একটা এরকম মনে হয়। তো ওনাকে বলছে তুমি কিছু ভুল দেখেছো, এটা হতে পারে না। তো যাই হোক, তো সেই রাতে এরকম একটা হুলস্থুলু কাণ্ড ঘটলো। তো তারপর থেকে উনি মানে পুরো ভোর হয়ে গেল এই করতে করতে, এবং আলটিমেটলি বললো যে না, কোথাও কোনো মহিলা নেই, এবং এটাই প্রমাণিত হলো যে শতরূপাদির হাজবেন্ড কিছু একটা ভুল দেখেছেন। তো উনিও ভাবলেন যে নিশ্চয়ই আমি ভুল দেখেছি। তো সবাই বললো যে দেখো তুমি তোমার হয়তো খুব মানে চাপ যাচ্ছে, তুমি হয়তো ফিজিক্যালি ফিট নও, তো তুমি একটা কাজ করো, তুমি একটা দিন রেস্ট নাও, তুমি একটা দিন কাজ করো না, আমরা একটা দিন চালিয়ে নিচ্ছি। ওনারও আর কি পরের দিনটা ওনার নাইট শিফটিং ছিল, তো বলছে যে তোমার একটু ঘুম ঠুমের দরকার আছে নিশ্চয়ই। তো উনিও ভাবলেন যে নিশ্চয়ই আমিই ভুল দেখেছি, আমারই নিশ্চয়ই কোথাও বোঝার ভুল হয়েছে। সত্যি তো এরকম ঘটনা তো ঘটতে পারে না, একটা কোনো মহিলা এই জাহাজে নিয়ে আমি একটা মহিলাকে দেখে ফেললাম, তাও আবার দুবার, এটা হয় নাকি কখনো? যাই হোক, তো উনি ব্যাপারটাকে খুব ক্যাজুয়ালি নিলেন, এবং পরের দিনটা উনি ঠিক করলেন যে ঠিক আছে, উনি পরের দিনটা ঘুমোবেন। তো সকালবেলা উনার ডিউটি যখন কমপ্লিট হলো, নাইট ডিউটি কমপ্লিট হওয়ার পরে উনি এসে স্নান টান করে খেয়ে দিয়ে উনি ঘুমিয়ে পড়লেন। এবার ঘুমিয়েছেন ঘুমিয়েছেন, এবার মোটামুটি সারাদিন উনি ঘুমানোর পরে উনি রাতের বেলা ওনার ঘুমটা ভেঙে গেছে, ওই 8:30 9টা নাগাদ ওনার ঘুমটা ভেঙে যায়, এবং উনি একটু ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ডিনার করে উনি ভাবলেন যে শরীরটা তো মোটামুটি ঠিকই লাগছে, শুধু শুধু ওদের দুজনের উপরে চাপ পড়ে যাবে, তো একটা কাজ করি, আমি বরং ডিউটিতে চলে যাই। ওনার নাইট ডিউটি ছিল। তো উনি মানে স্বাভাবিকভাবেই খাওয়া দাওয়া করে উনি ওনার ইউনিফর্ম পরে উনি আবার চলে গেলেন। এবার ওনাকে দেখে বাকি ওনার যে দুজন কালিগ ছিল, তো তারা বলছে তুমি তো আজকে, তোমার তো আজকে ছুটি, তুমি কেন আজকে এলে, আমরা তো চালিয়ে নিতাম। মোটামুটি আজকেও ওয়েদার ফোরকাস্ট ভালোই আছে, কোনো রকম কোনো ঝামেলা নেই, ঝড় ঝঞ্ঝাট, ঝড় বৃষ্টির কোনো কিছুরই সম্ভাবনা নেই, তুমি শুতে পারতে, কিন্তু তোমার আসার দরকার ছিল না।
তো যেটা শতরূপাদি লিখেছেন যে ওনার হাজবেন্ড কাজ করতে খুব ভালোবাসেন, মানে কাজটাই ওনার কাছে সব থেকে মানে প্রায়োরিটি। মানে শরীর খুব খারাপ লাগলে উনি কাজটা করলেন না বা করতে পারলেন না সেটা একরকম ব্যাপার, কিন্তু ওনার শরীর যদি ঠিক থাকে এবং উনি যদি মনে করেন যে উনি ফিট আছেন, ফাইন আছেন, তখন কিন্তু ওনাকে কেউ আটকে রাখতে পারে না। যথারীতি এক্ষেত্রেও তাই হলো। উনি বললেন যে না না, আমার শরীরে সব ঠিক আছে, কালকে একটু খারাপ হয়তো ছিল, বাট আজকে একদম আমার ঠিক আছে। তো আমি ভাবলাম যে বাড়িতে বসে থেকে কি করব, ঘরের রুমে, এখানে তো কোনো এন্টারটেনমেন্ট সে অর্থে নেই। তো উনি বললেন যে তাই চলেই এলাম ডিউটি দিতে। তো উনি ডিউটি দিচ্ছেন, এবার উনি ভাবলেন যে আজকেও কি মানে উনি না মানে এই বিষয়টা অ্যাকচুয়ালি চেক করার জন্য উনি মেনলি সেদিনকে গেছি, কারণ সেদিনকে সত্যি কথাই ওনার শরীর নাকি খুব একটা ভালো ছিল তা নয়, কিন্তু ওনার মনের মধ্যে না বারবারই ব্যাপারটা আসছিল যে আমি এতদিন থেকে এখানে কাজ করছি, আমি এতটা ভুল দেখলাম কি করে। মানে দেখুন, একটা চোখের ভুল হতে পারে, সেটা খুব সামান্য জিনিস হয়তো চোখের ভুল হয়, কিন্তু একটা গোটা মানুষকে উনি দেখলেন পিছন করে হলেও। তিনি মানুষটা যে একজন ভদ্রমহিলা, তার চুল উঠছিল, উনি গাউন কোনো একটা মানে একটু লং ড্রেস টাইপের পরেছিলেন, সেটা উনি সবই বুঝতে পারলেন, কিন্তু উনি এটা বুঝতে পারছিলেন না যে যতই উনি জাহাজে দিনের পর দিন থাকুন না কেন, সেই জন্য ওনার মনের মধ্যে ওনার একটা মানে ট্রেস যাক না কেন শরীরে, বাট উনি এতটাও ভুল দেখেননি। তো সেই জায়গা থেকে উনি নিজের মনকে মানে বোঝানোর জন্য উনি কিন্তু সেদিনটা শুলেন না, উনি ডিউটি জয়েন করলেন। যাই হোক, তো উনি এত কিছু আর বলেননি। তো কিছুক্ষণ ওনার কিছু রুটিন কাজ ছিল, তো সে সমস্ত কাজকর্ম কমপ্লিট হওয়ার পরে যখন ওই 12:30 পৌনে 1টা মতো বাজে, উনি তখন ভাবলেন যে একবার ডেকে যাই। তো ডেকে যখন উনি গেছেন, তো ডেকে যাওয়ার পরে উনি যেটা দেখলেন, মানে এখানে একটা জিনিস বলে রাখি যে এই যে 3জন করে যে দিনে এবং 3জন করে যে রাতে যারা ডিউটিতে থাকে, তারা কিন্তু মানে সবসময় ইঞ্জিনের ঠিকঠাক মতো চলছে কিনা, কোথাও কোনো ফল্ট আছে কিনা, সেগুলো কিন্তু সবসময় সুপারভিশনে রাখতে হয়, কারণ জাহাজ একটা নির্দিষ্ট গতিবেগে চলে। আর সেখানে যদি ইঞ্জিনে কোনো প্রবলেম হয়ে যায় ওরকম মাঝ সমুদ্রের মধ্যে বা মহাসমুদ্রের মধ্যে, সেখানে তো আর মানে সঙ্গে সঙ্গে সেটা তাদেরকে ওখানে অন স্পট ওই ইঞ্জিনিয়ারদেরকেই কিন্তু ফিক্স করতে হয় সেই প্রবলেমটা। কারণ আশেপাশে তার কিছু নেই যে আশেপাশে কোনো সংস্থা আছে বা কারোর থেকে গিয়ে সারিয়ে নেওয়া যাবে, সেরকম কিন্তু কিছু ব্যাপার নেই। ফলে ইঞ্জিন রুমে 3জনের মধ্যে থেকে অ্যাট এ টাইম একজনই কিন্তু মানে একটু বাইরে গেল কি একটু টয়লেট ইউজ করলো, এটারই কিন্তু ওনাদের মানে টেকনিক্যালি এটাই আর কি ওনাদের নিয়ম যে একজনই একটা টাইম বেরোতে পারবে। তো উনিও সেই কারণে একাই এসেছেন, সেই সময় বাকি দুজন দায়িত্বে ছিলেন। তো উনি একা যখন ডেকে আসেন, এসে কিন্তু উনি দেখেন ডেকটা পুরো ফাঁকা। ওনাদের কিছু কাজকর্ম হচ্ছিল, তো সেই কাজের কিছু জিনিসপত্র ছড়ানো রয়েছে, বাকি কিন্তু ডেকটা পুরো ফাঁকা। তো উনি মনে মনে না ভাবছেন যে আচ্ছা, এখন ডেকটা ফাঁকা রয়েছে এবং এটা এই সময় ফাঁকাই থাকা উচিত, কারণ আমরা এখানে মাত্র 3জন কাজ করছি। তো উনি ভাবছেন যে আমি সেদিনকে মহিলাটাকে দেখলাম কি করে, এটা তো সত্যিই সম্ভব নয়। এরকমভাবে মধ্য সমুদ্রের মধ্যে মধ্যরাতে কোনো মহিলা তো নিশ্চয়ই টোপকে সাঁতরে তো আর চলে আসেনি, এটা তো সম্ভব নয়। তো উনি না নিজেই নিজের মনকে ভুল প্রমাণ করছেন, মানে উনি নিজেই নিজেকে বোঝাচ্ছেন যে এটা হতে পারে না, আমি সত্যি ভুল দেখেছিলাম। এরকম করতে করতে হঠাৎ করেই মানে হয়তো উনি চোখের পাতাটা একটু ফেলেছেন, ফেলে জাস্ট হয়তো অন্যদিকে চোখটা সরিয়েছেন, বা তার কিছুক্ষণের মধ্যে যখন ওনার চোখটা আবার সামনের দিকে আসে, তখন উনি দেখেন যে আবার ওরকম একজন ভদ্রমহিলার চুলটা উঠছে একদম ডেকের সাইডে, পুরো কর্নার করে উনি একদম ধারে দাঁড়িয়ে রয়েছেন, এবং ওনার ওরকমই একটা লং ড্রেস উনি পরেছেন, আর সাইড থেকে চুলগুলো উঠছে এবং লম্বা লম্বা চুল। তো এই জিনিসটা যখন উনি দেখেন না, উনি পুরো অবাক হয়ে যান। এবং অবাক হওয়ার পরে উনি তখন কিছুটা সময়ের জন্য মানে 4-5 মিনিটের জন্য উনি পুরো স্পেল বাউন্ড হয়ে যান, এবং উনি মনে মনে তখন ভাবতে থাকেন যে এই তো সেই মেয়েটা, এই সেই মেয়ে, একেই আমি কালকে দেখেছিলাম, এর কথাই আমি কালকে ক্যাপ্টেনকে বলেছিলাম, এই মেসেজটাই আমি কনভে করেছিলাম, কিন্তু তারা যখন এখানে আসে তখন কিন্তু নিশ্চয়ই তাহলে মেয়েটা কোথাও পালিয়ে গেছিল। তো এই জিনিসটা যখন উনি মনে মনে ভাবছেন, তখন না ওনার একটুখানি গাটা কিছুটা ছমছমও করছে যে কী ব্যাপার হলো, এই মেয়েটা এখানে এলো কী করে। আমি যখন প্রথম এই ডেকে এলাম, তার আগে আরেকজন আমাদের ইঞ্জিন রুম থেকে আরেকজন দায়িত্বে ছিল, তো সে এসছিল, তো সেও কিন্তু কিছুই বুঝতে পারেনি।
যে কী হচ্ছে না হচ্ছে কিচ্ছু বুঝতে পারেনি, ওখানে কোনো মেয়েও ছিল না, তাহলে সে বলতো। কিন্তু এখন এমন কি ঘটনা ঘটলো যে হঠাৎ করে চোখের পলক ফেলতে না ফেলতেই মেয়েটা এখানে চলে এলো, এটা তো হওয়া সম্ভব নয়। তখন না মানে উনি ভাবতে ভাবতে উনি দেখেন যে মেয়েটা একটু একটু করে না মানে ওই জাহাজ তো নিজের মতো গতিবেগে যাচ্ছে এবং কখনো কখনো জলের তোড়ে জাহাজটা একটু নেমে যাচ্ছে, আবার কখনো একটু উপরে উঠছে, আবার একটু নেমে যাচ্ছে, আবার একটু উপরে উঠছে। তো উনি না মানে ভাবছে যে ব্যাপারটা কি হচ্ছে। ওনার মনে হচ্ছে যেন মেয়েটা আর একটু একটু করে মানে পিছনে অবস্থাতেই মানে মেয়েটা পিছিয়ে রয়েছে, মেয়েটার চুলটা দেখতে পাচ্ছে, মেয়েটার মুখটা হচ্ছে উল্টো দিকে, উনি মেয়েটার মুখ দেখতে পাচ্ছে না, কিন্তু ওই পজিশনে দাঁড়িয়ে থেকে এই শতরূপাদির হাজবেন্ডের মনে হচ্ছে মেয়েটা যেন একটু একটু করে ওনার দিকে সামনে এগিয়ে আসছে। এবং এটা দেখার পরে উনি হঠাৎ করেই উনি বুঝতে পারেন যে জাহাজটা মানে নর্মালি জাহাজ যেভাবে যায় বা যেরকম একটা জলের তোড় তো সবসময় থাকে, সমুদ্রে হোক মহাসমুদ্রে হোক, আর এই ধরনের বড় বড় জাহাজ তো প্রচুর মানে গভীরতা আছে এমন জায়গা দিয়েই তো যায়। তো সেখানে জাহাজ অল্প বিস্তর মানে নড়ে, অল্প বিস্তর শেকিং হয়, এরকম কিন্তু ঘটনা খুবই ঘটে। কিন্তু এর মধ্যে ওই মেয়েটাকে ওরকম কাছাকাছি আসতে দেখতে দেখতে হঠাৎ করেই ওনার হাজবেন্ড খেয়াল করতে থাকে যে জাহাজটা কিন্তু প্রচণ্ড প্রবল পরিমাণে নড়ছে, কখনো একবার উপরে উঠছে, একবার নিচে নামছে, একবার নিচু হচ্ছে, একবার উপরে উঠছে, আর প্রবল ঝাঁকুনি হচ্ছে। এবং তার কিছুক্ষণ পরে উনি বুঝতে পারেন যে জাহাজের আশেপাশে তো কিচ্ছু নেই এবং কিছু দেখাও যাচ্ছে, শুধু জল আর জল, যেদিকে তাকাবে শুধু জল। কিন্তু এটা বুঝতে পারেন যে মানে যেহেতু উনি বহুদিন থেকে এই ধরনের জাহাজের কাজের সাথে যুক্ত আছেন, জাহাজে জাহাজে উনি দেশ বিদেশ ঘুরে বেরিয়েছেন, ফলে উনি বুঝতে পারছেন যে একটা প্রচণ্ড জোরে ঝড় উঠেছে। মানে সেই ঝড়টায় মানে পুরো মাঝ সমুদ্রে ঝড়ের কবলে, অনেক সময় আমরা শুনি না যে খবরে থাকে এরকম যে মাঝ সমুদ্রে ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবি, ঠিক সেরকম ঝড় হলে যেরকম আশপাশটা করে, যেরকম পাগলের মতো হাওয়া বইতে থাকে, সেই রকম কিন্তু উনি আস্তে আস্তে বুঝতে পারেন। এবং ঠিক সেই মুহূর্তে ওনার হঠাৎ করে মাথায় আসে যে ওয়েদার ফোরকাস্টে তো আগামী আমাদের জাহাজটা যে আর কি রুট দিয়ে যাবে, যে সমুদ্র মহাসমুদ্রে যে পজিশনটা দিয়ে যাবে, সেখানে আগামী 3 দিনে কিন্তু কোথাও কোনো রকম কোনো ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না। তো উনি ভাবেন যে এটা কী করে সম্ভব, যেখানে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই সেখানে এখানে এরকম ঝোড়ো হাওয়া উঠলো কী করে। এবং উনি কিন্তু কনস্ট্যান্ট ওই ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছে, তখন কিন্তু প্রায় 2-3 মিনিট হয়ে গেছে। এবার উনি ভাবছেন মনে মনে যে এবার আমি কী করব, আমি কি ভদ্রমহিলাকে কিছু জিজ্ঞেস করব যে আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন বা আপনি কে, নাকি আমি এটা চিন্তা করব যে এই মুহূর্তে তো আমাদের কাছে যে ফোরকাস্ট এসেছিল তাতে কোথাও কোনো ঝড় বৃষ্টির কোনো পসিবিলিটির কথা লেখা ছিল না, কোথাও শোনাও যায়নি। ওনাদের কাছে প্রত্যেক মানে আওয়ারের আপডেট আসে ওয়েদারের, সেরকম কোথাও কিছু নেই, হঠাৎ করে এই ঝড়টা উঠলো কোথা থেকে। তো এই ভাবতে ভাবতে যেটা উনি লিখেছেন এই শতরূপাদি, যে ওনার হাজবেন্ড বলছে যে আমার চোখের সামনে থেকে মানে চোখের পলকে মনে হলো যেন মেয়েটা জলের মধ্যে ওই ডেক থেকে ব্যাস মুহূর্তের মধ্যে যেন ঝাঁপ দিল, একদম সমুদ্রে ঝাঁপ দিয়ে দিল। এবং একটা কোনো ভারী কোনো বস্তু যদি সমুদ্রে ওইভাবে পড়ে জাহাজ থেকে, যে একটা ধাপ করে যে আওয়াজ হয়, জলের ভিতরে কোনো একটা ভারী কিছু পড়ার যে আওয়াজ হয়, ইভেন কিন্তু সেই আওয়াজটাও হয়। এবারে তো উনি প্রচণ্ড ভয় পেয়ে যান, মানে চোখের সামনে ওভাবে একটা মহিলাকে উনি স্পষ্ট দেখলেন যে সে সমুদ্রে মহাসমুদ্রের মধ্যে করে ঝাঁপ দিল, সেটা দেখে না মানে উনি প্রচণ্ড ভয় পেয়ে যান। এবং তার মধ্যে ওরকম পাগলের মতো হাওয়া দিচ্ছে, জাহাজ মনে হচ্ছে যেন মানে যখন আর কি জাহাজ এরকম কোনো একটা ঝড় বা ঝোড়ো পরিস্থিতির মধ্য দিয়ে যায়, সামুদ্রিক ঝড়ের মধ্য দিয়ে যায়, তখন কিন্তু জাহাজকে কন্ট্রোলে রাখা এটা কিন্তু একটা খুব টাফ ব্যাপার এবং এটা কিন্তু একটা যথেষ্ট চ্যালেঞ্জিং কাজ। কীভাবে ইঞ্জিনের মুভমেন্ট হবে, কীভাবে জাহাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো উনি ভাবছেন এটা তো এমার্জেন্সি সিচুয়েশান ক্রিয়েট হয়ে যাচ্ছে। এবং ওনাদের প্রত্যেকে যখন ওনারা মানে ডিউটিতে থাকেন, অন ডিউটি থাকেন, তো তখন এই প্রত্যেকটা এমপ্লয়ির কাছে কিন্তু ওই জাহাজের মানে একটা ওয়াকি টকি মতো থাকে এবং সেটা কিন্তু পুরো জাহাজের এক প্রান্ত থেকে অন্য প্রান্তকে পুরোপুরি কানেক্ট করে। মানে আপনাকে যে কেউ কিন্তু মানে জাহাজের মধ্যে অন্য যার কাছে আর কি ধরনের ওয়াকি টকি রয়েছে, সে কিন্তু আপনাকে কল করতে পারবে, মেসেজ কনভে করতে পারবে, সব কিছু। তো সঙ্গে সঙ্গে ওনার ওই ওয়াকি টকি বেজে উঠেছে, ওখান থেকে ওনাকে কল করা হচ্ছে ইঞ্জিন রুম থেকে যে চলে আসো, এখানে কিছু একটা সমস্যা হচ্ছে।
তো ওই যে আমি বললাম উনি প্রচণ্ড ভয় পেয়েছিলেন এবং উনি মানে ওখান থেকে পালিয়ে যাবেন নাকি ওই ভদ্রমহিলার সাথে কথা বলবেন, ওনাকে নামিয়ে আনবেন, উনি কিছু বুঝতে পারছিলেন না। এবং তার মধ্যেই কিন্তু উনি নিজে চোখে দেখেন যে ওই ভদ্রমহিলা ওই ডেক থেকে জলের মধ্যে ঝাঁপ দিল। তো সঙ্গে সঙ্গে ওয়াকি টকি থেকে ওনাকে ডাকা হচ্ছে, তো ইঞ্জিন রুম থেকে কল সে, তো উনি সাথে সাথে ওখান থেকে মানে দৌড়ে চলে গেছেন। আর তখন মানে উনি যেটা লিখেছেন মানে শতরূপাদি বলেছেন যে যেখানে ওয়েদার ফোরকাস্টে কোথাও কোনো ঝড় বৃষ্টির কথা লেখাই ছিল না, সেখানে মানে প্রচণ্ড জোরে একটা সামুদ্রিক ঝড় উঠেছে। তো উনি নিচে গেছেন, তো নিচে ইঞ্জিন রুমে গিয়ে দেখছেন যে কিভাবে কি করা যেতে পারে, কিভাবে জাহাজটাকে এই মানে এই হাওয়া মানে সমুদ্রের হাওয়া নাকি এত মারাত্মক হয় এবং সেই সামুদ্রিক হাওয়ার এতটাই জোর থাকে সেটা কিন্তু একটা মানে মোটামুটি একটা মাঝারি সাইজের আর কি জাহাজকেও কিন্তু উল্টেও দিতে পারে, সেই হাওয়ার এত গতিবেগ এবং এত তার শক্তি। তো বুঝতেই পারছেন এই সমস্ত ক্ষেত্রে খুবই স্ট্র্যাটেজিক্যালি ডিসিশন নিতে হয় যারা ইঞ্জিনের দায়িত্বে থাকেন বা যারা জাহাজটাকে মানে চালিয়ে নিয়ে যান। তো তাদের সকলের সাথে কথাবার্তা হচ্ছে কিভাবে কি করবে, এবং সবাই কনফিউজড হয়ে আছে কারণ কেউই এই বিষয়টার জন্য প্রস্তুত ছিল না। সবাই জানতো যে ওয়েদার ভালো রয়েছে, কোনো প্রবলেম হবে না। তো তখন একটা এমন সিচুয়েশন হয়ে গেছে যে উনি তো মন দিয়ে জাহাজের কন্ট্রোলটা নিজের মধ্যে রাখার চেষ্টা করছেন যাতে জাহাজটাকে ঠিকঠাক মতো এই ঝড়ের কবল থেকে বাঁচানো যায়। তো এই রকম সময় মানে উনি কাজ করছেন এবং ওনার মাথার মধ্যে না একটা বিষয় ঘুরছে যে উনি যেটা দেখলেন সেটা ঠিক দেখলেন কিনা। এবার দেখুন এই কথাটা মানে উনি কাউকে বলতেও পারছেন না কারণ কালকে মানে জাস্ট গতকাল যে ঘটনাটা ঘটেছে যে উনি একজন মহিলার কথা ক্যাপ্টেনকে জানিয়েছিল সেটা জাহাজের সবাই জানতে পারে এবং সবাই বলে যে না জাহাজে কোথাও কোনো মহিলা অনবোর্ড করেনি, ফলে এখানে কোনো মহিলাকে দেখা সম্ভব নয়। তো উনি ভাবছেন যে আবার যদি আমি এখন এই কথাটা সবার সামনে বলি তাহলেও ব্যাপারটা কিন্তু খুব বাজে দিকে চলে যেতে পারে, কারণ সবাই হাসাহাসি করতে পারে বা সবাই বিরক্ত হতে পারে যে কেন এই লোকটা বারবার বলছে এরকম একটা মহিলাকে দেখলাম যেখানে কোনো মহিলাই জাহাজে নেই, এটা তো সম্ভব নয়। তো ওনার মনে মাথায় এরকম প্রচুর কোশ্চেন ছিল এবং সেই কোশ্চেন থাকা সত্ত্বেও উনি ভাবলেন যে না এটা নিয়ে আমি আর কিছু ভাববো না। যাই হোক, তো একটা সময় মানে পুরো 1 ঘন্টাটা ওরকম একটা মানে রুদ্ধশ্বাস যুদ্ধ চলে যাকে বলে, জাহাজকে ওরকম একটা সামুদ্রিক ঝড়ের মধ্য থেকে জাহাজকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাওয়া নিজস্ব ডিরেকশানে, সেটা কিন্তু একটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার এবং খুব টাফ একটা ব্যাপার। যাই হোক, তো সকলের সহায়তায় সেটা ঠিকঠাক মতো হলো এবং কিছুক্ষণ পরে 1 ঘন্টা পরে কিন্তু ওই সামুদ্রিক ঝড়টা সম্পূর্ণ থেমে যায়। এবার সব কিছু হয়েছে এবং সব কিছু হতে হতে মোটামুটি ভোর হয়ে যায়। তো ভোর হয়ে গেছে, উনি জাহাজটাকেও ঠিকঠাক মতো করেছে এবং সবাই বলছে ওয়েল ডান, ওয়েল গুড জব, সব কিছু ওনাদেরকে সবাই কনগ্র্যাচুলেট করছে। সেই জায়গা থেকে না ওনার বারবার মনে হচ্ছে যে সবই ঠিক আছে, কিন্তু এই জাহাজে কোথাও নিশ্চয়ই কোনো মহিলা আছে এবং সেই মহিলা যে কী করে ঝাঁপ দিল এবং তার ঝাঁপ দেওয়ার পরে কারোর কোথাও কেউ কোনো কমপ্লেন করলো না, কারোর কোনো কিছু এসে গেল না। এবং তারও আগের দিন যখন উনি সবার সামনে কথাটা বলেন, ক্যাপ্টেনকে দিয়ে বলান, তো সেখানে উনি স্পষ্ট জানতে পারেন যে জাহাজে কোনো মহিলা নেই, কিন্তু উনি মানে শতরূপাদির হাজবেন্ড ভাবেন যে আমি তাহলে যেটা দেখেছি সেটা ভুল কী করে হয়, এটা তো ভুল হওয়া সম্ভব নয় এবং সেটা আমি খুব অল্প সময়ের জন্য দেখেছি তাও নয়, প্রায় আমি 5 থেকে 6 মিনিটের জন্য ওই ভদ্রমহিলাকে দেখেছি এবং তাকে আমি স্পষ্ট দেখেছি। এবং তার সাথে উনি এটাও দেখেছেন যে ওই ভদ্রমহিলা ওই ডেকের কর্নার থেকে জলে ঝাঁপ দিল। এবার ওনার মধ্যে না বারবার ব্যাপারটা চলে আসছে যে তাহলে ব্যাপারটা কি হচ্ছে, তাহলে কি মানে সত্যিই কোনো মহিলা আছে কি নেই, আর যদি থেকেও থাকতো তাহলে একজন ভদ্রমহিলা সে জলে ঝাঁপ দিল, কেউ তাকে বাঁচাতে এলো না, কেউ তার খবর করতে এলো না, এটা কি করে সম্ভব। যাই হোক, তো এরকম নানা চিন্তাভাবনা নিয়ে উনি ওনার ডিউটি আওয়ার পুরোপুরি শেষ করে উনি স্নান করে ঘরে চলে আসেন এবং সেদিন কিন্তু ওনার মানে রীতিমতো প্রচণ্ড আর কি পিঠে পায়ে ব্যথা করছে। তো উনি ভাবলেন যে এখন আর কিছু খাবার দাবার খাবেন না, উনি আগে ঘুমোবেন। তো এই কথা চিন্তা করে উনি ডিউটি সেরে এসে স্নান টান করে উনি শুয়ে পড়েন এবং মাইন্ড দিতে উনি কিন্তু এই কথাটা এবার কাউকে বলেননি। তো স্নান টান করে এসে উনি শোন এবং শোয়ার পরে না উনি বুঝতে পারছেন যে ওনার পিঠে আর পায়ের দিকে একটা ব্যথা, এবং যে ব্যথাটা মানে দেখবেন অনেক সময় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে বা খুব টায়ার্ড থাকলে যেরকম একটা মাসেলে ব্যথা হয়, এই যে ব্যথাটা এই শতরূপাদির হাজবেন্ড অনুভব করতে লাগলেন
সেই ব্যথাটা কিন্তু এরকম ব্যথা নয়, মানে মনে হচ্ছিল যেন চামড়ার উপরে কিছু একটা থেকে ওনার ব্যথাটা আসছে বা জ্বালা অনুভূত হচ্ছে। তো উনি না মানে প্রথমে মানে যাই হোক ভাবেন যে এটা কী জন্য হচ্ছে। প্রথমে ভাবছেন যে ঠিক আছে হয়তো কোনো কারণে হচ্ছে, টানা অনেক দিন সমুদ্রে থাকলে শেষের দিকে আর কি এরকম অনেক সময় অনেক রকমের সমস্যা হয়, হয়তো টানা 3 মাস 4 মাস হয়ে গেছে, তখন অনেক সময় অনেক রকমের সমস্যা হয়, মানে মাথা ঝিমঝিম করা, ঘন ঘন মাথা ঝিমঝিম করা, শরীরে ব্যথা হওয়া, এগুলো শেষের দিকে হয়। কিন্তু এবারে তো জাস্ট উনি সেল করেছেন, তো তার মধ্য থেকেই এরকম অসুবিধেটা হওয়ার কথা নয়। আর সামহাও ওনার মনে হয় যে ব্যথাটা ঠিক ভিতর থেকে হচ্ছে না, মানে এটা উপরে উপরে একটা জ্বালা অনুভূত হচ্ছে। তো অনেকক্ষণ এভাবে উনি মানে বিভিন্ন রকমভাবে আর কি নিজেকে একটু রিলিফ পাওয়ার উনি চেষ্টা করছিলেন। তো যখন দেখছেন কোনোভাবেই ওনার কোনো রিলিফ হচ্ছে না, উনি তখন বাথরুমে যান। তো সেখানে যাওয়ার পরে উনি না মানে একটু ভালো করে পিঠটা দেখার চেষ্টা করেন যে কি হয়েছে অ্যাকচুয়ালি, এরকম করে ব্যথা ব্যথা করছে, এরকম জ্বালা টাইপের করছে, কি হয়েছে। তো যখন উনি স্নান করেছে তখন কিন্তু উনি অতটা খেয়াল করেনি, মানে শরীরটা ভালো ছিল না, তো কোনো রকম করে উনি স্নান করে বেরিয়ে গেছেন। এবার এবার যখন উনি বাথরুমে গিয়ে ওই মিররে ভালো করে দেখার চেষ্টা করছেন, উনি যেটা দেখতে পান সেটা মানে প্রচণ্ড একটা মানে অদ্ভুত জিনিস। সেটা হচ্ছে ওনার ঘাড়ের নিচ থেকে, একদম ঘাড়ের নিচ থেকে কোমর পর্যন্ত মানে 3টে চেরা দাগ, মানে একদম ঘাড়ের নিচ থেকে কোমর পর্যন্ত 3টে চেরা দাগ, এবং 3টে দাগ, চেরা যে দাগ মানে কোনো ধারালো নখ দিয়ে কেউ যদি চিরে দেয় সেটা হলে যেরকম হয় ঠিক সেরকমই চেরা দাগ। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে এতটা লম্বা চেরা দাগ মানে কিভাবে সম্ভব, মানে উনি রীতিমতো ইউনিফর্ম পরেছিলেন, আর ওনারা তখন যে জায়গাটার মধ্য দিয়ে পাস করছিল সেটা কিন্তু মানে সামুদ্রিক শীতল স্রোতের এরিয়া, মানে সেখানে তোমার রীতিমতো সোয়েটার জ্যাকেট পরতে লাগে। মানে ইঞ্জিন রুমের মধ্যে তাও ঠিক আছে, নর্মাল কস্টিউম পরে যেটা ওনাদের ইউনিফর্ম আছে সেটা পরলেই চলে, কিন্তু তার বাইরে যদি মানে উপরে যদি ডেকে যেতে হয় তাহলে কিন্তু সেখানে প্রচণ্ড ঠান্ডা, ফলে জ্যাকেট ফ্যাকেট পরতে হবে। আর ওনার যে ইউনিফর্ম, সেই ইউনিফর্মে কিন্তু কোথাও কোথাও ওনার না ধাক্কা লাগা বা ঘষটা লাগা বা উনি পড়ে গেছেন এরকমও কিছু নয়। তাহলে কি করে ওরকম মানে ঘাড়ের নিচ থেকে কোমর অবধি টানা 3টে চেরা দাগ একদম লম্বা হয়ে রয়েছে, এবং এই যে 3টে যে চেরা দাগ রয়েছে না, এই 3টে দাগ কিন্তু একে অপরের থেকে একদম ইকুয়াল ডিস্টেন্স মেনটেন করে রয়েছে। মানে দেখে মনে হবে কেউ একেবারে সুন্দর করে স্কেল দিয়ে মেপে যেন কোনো কেউ ওনার পিঠটাকে চিরে দিয়েছে। এবং শুধু পিঠটা চিরে গেছে তাই নয়, উনি যখন পায়ের দিকটাকে ভালো করে খেয়াল করেন, পায়ের পিছনের দিকটায় উনি দেখেন ওনার দুটো পায়ে কিন্তু একটা একটা করে, মানে ডান পায়ে একটা এবং বাঁ পায়ে একটা, হাঁটুর নিচ থেকে একদম পায়ের গোড়ালি অবধি চেরা দাগ, এবং পুরো চেরা জায়গাটা পুরো লাল হয়ে আছে। এইটা দেখে উনি না মানে প্রচণ্ড ভয় পেয়ে যান, এবং উনি সঙ্গে সঙ্গে বাথরুম থেকে বেরিয়ে উনি কালকে যে ইউনিফর্ম পরেছে সেই ইউনিফর্মটা উনি চেক করেন যে ইউনিফর্মের কোথাও ছিঁড়ে গেছে কিনা বা কেটে গেছে কিনা, কোনোভাবে হয়তো এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা। উনি দেখছেন না, ওনার ইউনিফর্মে কোথাও কোনো চেরা দাগ নেই, কোথাও কোনো উনি ঘষটা লাগেনি, যেটা হয় উনি, কারণ হলে তো ওনার মনে থাকতো, কোথাও কোনো রক্তের দাগ নেই। উনি ওনার নিজের যে সক্সটা ইভেন সেটাও উনি চেক করেন, কোথাও কিচ্ছু নেই। তখন না মানে উনি মানে ওই মুহূর্তে দেখুন, এমনি উনি ফ্যামিলি থেকে এতটা দূরে রয়েছেন, তার মধ্যে দুদিন থেকে উনি যেটা দেখছেন সেইটা মানে সেটা তো উনি প্রথম দিনেরটা উনি ভেবেছিলেন যে হয়তো ওটা ওনার মনের ভুল ছিল, কিন্তু দ্বিতীয় দিন যে ঘটনাটা ঘটলো সেদিন কিন্তু উনি অনেকক্ষণ দেখেছিলেন। এবং তৃতীয় যে খটকাটা ওনার লাগে সেটা হচ্ছে যে উনি বহুদিন থেকেই জাহাজে কাজ করছেন, প্রচুর অভিজ্ঞতা রয়েছে ওনার। হ্যাঁ, অনেক সময় এরকম যেটা হয় যে ওয়েদারে ফোরকাস্টে থাকে না, কিন্তু হঠাৎ করে হয়তো ওয়েদার বিগড়ে যায়, মাঝ সমুদ্রের একটা অন্য রকমের ওয়েদার থাকে, একটা অন্য রকমের সেখানকার বায়ুমণ্ডলীয় পরিবেশ থাকে। তো সেখানে হয় অনেক সময় যে ঠিক আছে ফোরকাস্ট থাকে না, কিন্তু হয়তো কোনো ঝড় বৃষ্টি হতে পারে। কিন্তু সেদিন মানে আগের দিন রাতে যেটা হলো, কোনো রকম কোথাও কোনো ফোরকাস্ট নেই, কোথাও এরকম কোনো মানে আবহাওয়ার কোনো এতটা খারাপ হওয়ার কোনো কথাই ছিল না। মানে হতে পারে যে আবহাওয়া হঠাৎ করে খারাপ হয়ে গেল, কিন্তু তাই বলে এতটা খারাপ হয়ে যায় যে সেটার কোনো রকম কোনো ওনাদের আগাম কোনো খবরই ওনারা পেলেন না, এটা হয় না কখনো।
আর তৃতীয়ত হচ্ছে যে ওই মহিলাটাকে যে উনি দেখেছিলেন সে বিষয়ে কিন্তু উনি এখন 100% মানে শিওর। আর হঠাৎ করে ওই মহিলাটা ওনার চোখের সামনে জলের মধ্যে ঝাঁপ করে পড়ে যাবে এবং মানুষ দেখতে ভুল করতে পারে যে ঠিক আছে হয়তো আমি কিছু ভুল দেখলাম, কিন্তু একটা ভারী কিছু জলের মধ্যে পড়লে যে একটা থাপ করে আওয়াজ হয়, সেই আওয়াজটা পর্যন্ত কিন্তু এই শতরূপাদির হাজবেন্ড পেয়েছিলেন। ভাবুন মানে মানে এইটা যে এই দেখাটার মধ্যে এই বোঝার মধ্যে যে কোনো ভুল ছিল না, সেটা কিন্তু এটাই হচ্ছে তার সব থেকে বড় প্রমাণ। যাই হোক, তো উনি সঙ্গে সঙ্গে ওনার যে আরও যে দুজন ছিলেন তো তাকে, এবং ইভেন ওই যে যে আর কি জাহাজগুলো থাকে না ওখানে কিন্তু একজন করে ডক্টরও থাকে, মানে মোটামুটি আর কি একজন এমার্জেন্সি ডক্টর থাকে। তো উনি সঙ্গে সঙ্গে প্রথমে তো উনি ডক্টরের কাছে যাননি, উনি প্রথমে ওনার যে ডিপার্টমেন্টে যে ছিল তাকে দেখিয়েছেন, তো ওনার যারা সুপারভাইজার তাদের সবাইকে দেখিয়েছেন। তো তারা দেখার পর তারাও অবাক হয়ে গেছে যে এরকম দাগ কী করে হলো। তো বলছে যে তুমি কি কোথাও পড়ে গেছিলে, কোথাও গিয়ে তোমার ধাক্কা লেগেছে? উনি বলছেন না, কিচ্ছু হয়নি। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আপনারা যারা মানে এই ধরনের জাহাজে কাজ করেন বা যারা হয়তো পরিবারে কেউ কাজ করে, সেখানে আমি একটা জিনিস বলে নিই, সেটা হচ্ছে যে এই যে জাহাজে যে সমস্ত ইঞ্জিনিয়ার পদে হোক বা যে কোনো পদেই যারা কাজ করে, তাদের কিন্তু প্রত্যেকবার যখন তারা মানে আবার সেল করবে, আবার যখন জাহাজে যাবে, তাদের কিন্তু প্রত্যেকবার কিন্তু হেলথ চেক আপ হয়, একদম মানে থরলি চেক আপ হয়। সেখানে ওয়েট থাকে, একটা নির্দিষ্ট ওয়েট তাদের মেনটেন করতে হয়, তাদের নির্দিষ্ট একটা মানে শারীরিকভাবে সুস্থ হতে হবে, নির্দিষ্ট একটা প্যারামিটার থাকে যে এই প্যারামিটারের থেকে এইটা বেশি হলে তাকে সেল করতে দেওয়া হয় না, কারণ সেখানে একটা ভালো হেলথ না থাকলে কোনো যদি ফট করে যদি হেলথ ইস্যুস চলে আসে তখন কিন্তু সেটা খুব মারাত্মক হয়ে যেতে পারে। তো সেই জন্য এইগুলো কিন্তু খুব স্ট্রিক্ট, ঠিক আছে। তো উনি বললেন যে মানে উনি একদম শারীরিকভাবে সুস্থ ছিল না, এরকম কোনো কিছুই ছিল না। ওনার যে চেক আপের যে বুকটা থাকে, যে হেলথ বুকটা থাকে, তো সেখানেও এই ধরনের কোনো কিছু উল্লেখ নেই। কি করে এটা হলো? যাই হোক, তো ওখানে যে ডাক্তার ছিলেন তো তিনি বললেন যে আপনি একটা অয়েনমেন্ট, মানে বেসিক ওদের কাছে অনেক ধরনের মেডিসিনস থাকে, তো বলছে যে এটা সিরিয়াস কিছু নয়, আপনি লাগান, ঠিক হয়ে যাবে। সবই ঠিক আছে, কিন্তু কোনোভাবেই উনি বুঝতে পারলেন না যে ওনার এতটা পিঠটা চিড়ে গেল কী করে। এবং এভাবে চিড়ে চিড়ে গেলে একটা মানুষের তো সঙ্গে সঙ্গে তার তো একটা ব্যথা অনুভব করবে। এবার ওই যে যে সময় ঝড় ঝড় হচ্ছিল, প্রচণ্ড রকমভাবে ইঞ্জিনটাকে ঠিক রাখা, জাহাজের ব্যালেন্স ঠিক রাখা, কন্ট্রোল রাখা, হতে পারে উনি ভাবেন যে সেই সময় কি আমার সাথে এই ঘটনাটা ঘটেছে, মানে তখন আমি এতটাই কাজে বিজি ছিলাম যে আমি সেই ব্যথাটা অনুভব করতে পারিনি, কারণ পুরো জিনিসটা শেষ হতে হতে প্রায় ভোর রাত হয়ে গেছিলো। তো ভাবলো যে না, সেটাও হওয়ার কথা নয়, কারণ আমি তো কোথাও পড়েও যাইনি, ধাক্কাও খাইনি, কিছুই না। আর এই যে চেরা যে দাগটা, কোনো শার্প কিছু দিয়ে চেরা দাগ। যাই হোক, কিছুই বুঝলেন না উনি। তো ওরকমভাবে উনি মেডিসিন লাগিয়ে একটা মেডিসিন খাওয়ার দিয়েছিল, সেটা খেয়ে উনি চুপচাপ নিজের রুমে বসে রয়েছে। এবং সঙ্গে সঙ্গে না মানে মনে মাথায় মনে হচ্ছে যে কিছু তো একটা গন্ডগোল হয়েছে, কিছু একটা গন্ডগোল হয়েছে। এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে ওনার শরীর প্রচণ্ড খারাপ হতে লাগলো। ওই ঘটনার পর থেকে ওনার মানে তারপরেও উনি কাজ কাজ তো আবার ওনাকে করতেই হতো, কিন্তু উনি বুঝতে পারলেন যে ওনার শরীর রীতিমতো খারাপ করছে। মানে কোনোদিন প্রচণ্ড ওনার বমি হচ্ছে, যেখানে ওনার এই জাহাজে জাহাজে প্রচুর কাজ করেছে, ওনার এরকম কোনো ব্যাপার ছিল না যে জাহাজে এভাবে দিনের পর দিন থাকলে ওনার বমি হবে। হয়তো অনেক দিন টানা একসাথে থাকার পরে, হয়তো অনেক মাস পরে, যখন শেষের দিকে হয়তো এক দুবার এরকম শরীর খারাপ হতো, কখনো জ্বর আসছে, উনি কিছু বুঝতে পারছেন যে ওনার অ্যাকচুয়ালি কী হচ্ছে। এর মধ্যে ওনাদের যে শিপটা ছিল সেটা ইউকে গিয়ে পৌঁছয়, ঠিক আছে, ইউনাইটেড কিংডমে গিয়েছে, এবং সেখানে ওনাদের পোর্টে 2 থেকে 3 দিন থাকার ব্যাপার। এবার ওনার শরীর তো প্রচণ্ড খারাপ। এবার উনি না মানে যেহেতু শতরূপাদি খুব চিন্তা করতেন, তো উনি না বাড়িতে কিছু বলেনি, মানে ফোনে কথা হয়েছে বাট উনি কিছু জানায়নি যে ওনার শরীর খারাপ, ওনার সাথে এরকম এরকম ঘটনা ঘটেছে। তো শতরূপাদি বলেছে যে ঠিক আছে, তুমি গেছো যখন, এরকম একটা দুটো জিনিস নিয়ে এসো ওখান থেকে। তো তখন ওনার হাজবেন্ড বলছে ঠিক আছে, আমি পারলে নিশ্চয়ই নেবো, আমার এখানে তো খুব কাজের চাপ আছে, আমি দেখছি। তো কোনো রকমে একদিন বেরিয়ে উনি কয়েকটা যে দু তিনটে জিনিস ওনাকে আনতে বলছে উনি এনেছেন, কিনে নিয়ে এসছে। এবং তার মধ্যে একটা বড় চকলেটের একটা বাক্স ছিল, ঠিক আছে, চকলেটের একটা বাক্স ছিল। তো সেখানে খুব সুন্দর গিফট প্যাকের মতো চকলেটের 2টো বাক্স উনি নিয়েছেন, একটা ওনার নিজের বাড়ির জন্য আর একটা কাউকে হয়তো গিফট করার জন্য।
তো উনি এসে, যেহেতু ওনাদের প্রত্যেকের না একটা করে সিঙ্গেল রুম ছিল, মানে রুমের সাথে অ্যাটাচ একটা বাথরুম রয়েছে। তো শতরূপাদির হাজব্যান্ড নিজের রুমে এসে জিনিসপত্রগুলো রেখে দিয়েছে এবং তারপর দিন থেকে আবার জাহাজে শুরু আর কি, জাহাজে যেতে হবে। তো আবার শুরু হয়েছে জাহাজের চলা। তো উনি মোটামুটি তখন একটু ফিট হয়েছেন, ওখানেও উনি ঠিকঠাক মতো ওষুধ টষুধ দিয়ে সব কিছু করে মোটামুটি ওনার শরীরটা ঠিক হয়েছে। তো আবার ওনার ওই সপ্তাহটা ওনার কি হলো, দিনের ডিউটি পড়লো, মানে দিনের বেলা উনি ডিউটিতে থাকতেন, রাতের বেলা উনি ঘরে। তো দিনে ডিউটি করছেন, কোনো প্রবলেম হচ্ছে না, মানে ওই একটা সপ্তাহ কিন্তু উনি খুব ভালো মতো ডিউটি করেন, কোনো সমস্যা নেই, জাহাজ যেভাবে চলছে, শারীরিকভাবে ওনার কোনো সমস্যা হচ্ছে না, খুব ঠিক আছে। আবার এর পরের সপ্তাহটা আবার ডিউটিটা চেঞ্জ হয়ে গেল, পরের সপ্তাহ থেকে আবার ওনাকে নাইট শিফট নিতে হবে। তো নাইট শিফটে উনি আবার কাজ শুরু করেছেন। এবার নাইট শিফটে যেদিন উনি প্রথম কাজ করেন সেদিন কিন্তু কোনো সমস্যা হয়নি, সেদিনকে একদম সব কিছু নর্মাল ছিল। নাইট শিফটের দ্বিতীয় যেদিন উনি আবার কাজ শুরু করলেন সেদিন উনি মোটামুটি উনি খাওয়া দাওয়া করে, আর এখানে একটা কথা বলে রাখি, এই জাহাজে কিন্তু খাওয়া দাওয়াটাও কিন্তু মানে খুব বুঝে শুনে খেতে হয়, মানে যখন যতটা খুশি যেরকম খুশি খেলাম সেরকম কিন্তু খাওয়া যায় না, যেহেতু রাত জাগতে হয়, আর জাহাজের মধ্যে বুঝতেই পারছেন শারীরিকও অনেক রকম, শারীরবৃত্তীয় অনেক ব্যাপার থাকে, অনেক প্যারামিটার থাকে, দিনের পর দিন ওভাবে সেল করলে কিছু কিছু ব্যাপার কিন্তু খুব মেনটেন করে চলতে হয়। তো সেদিন আবার না, মানে ওনার কেন জানি না রাত 11:30-12টা থেকে এই শতরূপাদির হাজব্যান্ডের কেন জানি না খুব, মানে খুব একটা স্পুকি ফিলিংস আসতে থাকে, মানে যেটা ওনার কাজের জায়গা, যেখানে উনি এতদিন থেকে কাজ করছেন, সেই কাজটা সবই ঠিক আছে, কিন্তু কেন জানি না ওনার মনে হতে থাকে যে ওই ডেকটার ওখানে কিছু একটা আছে, এবং ওনার মনে হয় যে আবার যদি উনি ডেকে রাতের বেলা ওরকম যান, উনি হয়তো এই মহিলাটাকে দেখতে পাবে। এবার প্রথম দিন ওনারও কিন্তু এরকম মনে হচ্ছিল, কিন্তু প্রথম দিন না উনি আর ওই ইঞ্জিন রুম ছেড়ে কোথাও বেরোননি, উনি ওখানেই ছিলেন। এবার নেক্সট দিন রাতের বেলা ঠিকঠাক চলছে, ইঞ্জিন সবই ঠিক আছে, একজন প্রথমে একটু ডেকে গেছে, কিছুক্ষণ সময় পর আবার সে চলে এসছে, আবার অন্য একজন গেছে, সেও চলে এসছে। এবার শতরূপাদির হাজব্যান্ড বসে আছে, তো ওনাকে বলছে, কি রে তুমি যাবে না? তো বলছে, হ্যাঁ আমিও একটু পরে যাচ্ছি। এক জায়গায় বসে থাকতে একটু পায়চারি করতে সকলেরই ইচ্ছে করে, তো উনিও একটু উপরের ডেকের দিকে গেছেন, এবং ওনার বারবার মনে হচ্ছে যে নিশ্চয়ই কর্নারের দিকে যদি আমি তাকাই ওই মহিলাটাকে আমি দেখতে পাবো। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে উনি প্রথম যখন তাকান ওই ডেকের কর্নারের দিকে, উনি কিন্তু মহিলাটাকে দেখতে পায় না, একদম ফাঁকা কর্নারে, কেউ নেই, কেউ থাকার কথাও নয় অ্যাকচুয়ালি। এরপরে উনি কিছুক্ষণ পায়চারি করেন, উনি দেখেন কোথাও কেউ নেই, এবং তার কিছুক্ষণ পর উনি যখন নেমে আসবেন, ঠিক তার আগের মুহূর্তে যখনই উনি ওই কর্নারের দিকে তাকান, উনি দেখেন ওরকমই একটা মহিলা, ঠিক ওই মহিলাটা ওরকমই চুল, ওরকমই সাইড ফেস করে, মানে কিছুটা আলো কিছুটা অন্ধকারের মধ্যে একটা লং ড্রেস পরে দাঁড়িয়ে রয়েছে, এবং তার চুলগুলো কিন্তু ওই সামুদ্রিক হাওয়ায় প্রচণ্ড রকমভাবে উড়ছে। এবং এটা যখন উনি দেখেন, উনি মানে বুঝতে পারছেন উনি কি করবেন, মানে উনি যে সরাসরি দেখতে পারেন, উনি ভাবছেন আমি কি এটা মোবাইলে রেকর্ড করব না আমি কি করব, কেউ তো বিশ্বাস করবে না, আর আমার পিঠে এরকম চেরা দাগ হলো, এটাই বা কি করে হলো, উনি মানে তখন ওনার মনের মধ্যে না সমস্ত কোশ্চেনগুলো একসাথে আসা শুরু করেছে। তো তখন উনি ভাবলেন যে না, আমি এতদিন থেকে কাজ করছি, আমি ওনাকে তো সরাসরি জিজ্ঞেস করতেই পারি, আমি এই জাহাজ ইঞ্জিনের দায়িত্বে রয়েছি, এখানে কেউ মানে বিশ্বাস করতে চাইবে না, সত্যি এখানে কেউ মানে কোনো মহিলা অনবোর্ড করেনি, তাহলে এই মহিলা এলো কি করে? তুমি তখন ভাবলেন যে না, এনাকে আমি সরাসরি জিজ্ঞেস করি যে ম্যাডাম আপনি কে, মানে আমি ইংলিশেই তাকে জিজ্ঞেস করবো, এবং মানে আমার এটা জানতে হবে। উনি তখন কি করেছেন, উনি নেমে আসার বদলে উনি আস্তে আস্তে করে সামনের দিকে যাচ্ছেন, এবং উনি ভাবলেন যে গিয়ে একটা ডিস্টেন্স মেনটেন করে, অনেকটা বেশি ডিস্টেন্স মেনটেন করে উনি জিজ্ঞেস করবেন যে ম্যাডাম হু আর ইউ, হোয়াট আর ইউ ডুইং ইন দিস ডেক, এরকম করে উনি জিজ্ঞেস করবেন উনি ভেবেছেন। এই চিন্তাটা উনি করছেন, এবার উনি জিজ্ঞেস করবে, ঠিক সেই মুহূর্তে শতরূপাদির হাজব্যান্ড দেখেন যে ওই মহিলাটার চুলটা উড়ছে, প্রচণ্ড রকমভাবে চুলটা উঠছে, মানে পাগলের মতো চুল উঠছে, কিন্তু ওই জায়গাটা কিন্তু অতটাও হাওয়া নেই যে একেবারে বিশাল চুল উঠবে, এবং জাহাজের মানে ওই জায়গাটায় মনে হচ্ছে না জাহাজের দুলুনিটা একটু বেড়ে গেল। এবং সেই মুহূর্তে যেটা ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে মানে ওনার হাজব্যান্ড না, মানে কীরকম একটা শরীরটা মনে হচ্ছে না শিথিল হয়ে আসে, মানে শরীরে যেন কোনো জোর পাচ্ছে না,
এবং ঠিক সেই মুহূর্তে ওই মহিলাটা মানে একদম পিছন ঘুরেছিল, তো পিছন ঘুরে একটু সাইড করেছিল, সে সামনের দিকে আসে, মানে একদম সরাসরি মুখটাকে ঘোরায়, ঘুরিয়ে শতরূপাদির হাজব্যান্ডের দিকে তাকায়। এবং যেই মুহূর্তে উনি তাকিয়েছে তখন দেখছে, মানে ওনার হাজব্যান্ড দেখছে একটা বীভৎস দৃশ্য। সেই বীভৎস দৃশ্যটা উনি বলতে মানে ওনার জীবনে উনি কোনোদিন আর ভুলতে পারবেন না বলে উনি মনে করেন। সেটা হচ্ছে যে একজন মহিলা, যার চুলগুলো হচ্ছে মানে যতটুকু উনি ওইরকম আলো অন্ধকারে দেখতে পেয়েছেন, চুলটা হচ্ছে মানে পুরোপুরি হোয়াইটও নয় আবার পুরোপুরি কালোও নয়, মানে কিছুটা ব্রাউনিশ চুল, বিশাল লম্বা লম্বা, প্রায় কোমর অবধি লম্বা স্ট্রেট চুল। এবং ওনার মুখটা মানে কিছুটা বিকৃত টাইপের হয়ে গেছে এবং চোখের দিকটায় কিচ্ছু নেই সেরকম, মানে কীরকম যেন কালচে টাইপ, চোখের মণি বলতে যেটা বোঝায়, শুধু মানে ওইরকম মুখটা কীরকম যেন একটা ধূসর টাইপের, মানে কোনো মানুষ, কোনো জীবিত মানুষের মুখ কখনোই ওরকম হতে পারে না, কীরকম একটা ফসিল টাইপের লাগছিল। এবং চোখের জায়গাটায় মনে হচ্ছে যেন কিছুই নেই, কীরকম একটা সাদা ধূসর টাইপের কালো কালো, বাকি মুখের মধ্যে আর কিচ্ছু নেই, মানে নাক ঠোঁট কিছুই নেই। এবং যখন ওনার দিকে ওরকম করে মুখটা নিয়ে আসে, ওইটা দেখে উনি প্রচণ্ড ভয়ে একদম মানে কি বলবো, একটা মানুষ যখন খুব বীভৎস কিছু দেখে তার মুখ থেকে যেরকম একটা আওয়াজ বেরোনো, চিৎকার করে উঠবে, ঠিক সেরকম একটা চিৎকার করেন উনি। এবং চিৎকার করার পরে উনি আর কিচ্ছু ওনার মনে নেই এবং ওখানে কিন্তু উনি ফেন্ট হয়ে যান। এরপরে যখন ওনার জ্ঞান আসে, উনি নিজেকে আবিষ্কার করেন, ওনার যে রুমটা ছিল, যে কেবিনটা ছিল, সেই কেবিনে উনি নিজেকে আবিষ্কার করেন। এবং উনি দেখেন যে ওনার আশেপাশে ওনার যারা কালিগ রয়েছে, তারপরে যারা মানে জাহাজের দায়িত্বে রয়েছে, ম্যানেজমেন্টে যারা রয়েছেন, যে ডাক্তার রয়েছে, তারা সবাই ওনাকে ঘিরে রয়েছে। তো তারপরে ওনাকে সবাই বলে যে আপনি এখন কেমন বোধ করছেন, কি অসুবিধে, ওনাকে জিজ্ঞেস করে। তো তারপরে তো উনি ওনার যা যা প্রবলেম ছিল সেগুলো বলেন। তো এরপরে যখন ওনাকে সবাই জিজ্ঞেস করে যে তুমি হঠাৎ করে ওখানে চিৎকার কেন করেছিলে, তখন উনি না মানে সমস্ত কথাটাই উনি খুলে বলেন সবাইকে। যেরকম একটা মহিলাকে আমি দেখেছিলাম, সে যখন আমার দিকে, আমি ভাবছিলাম যে ওনাকে আমি জিজ্ঞেস করবো যে আপনি কে, আপনি এখানে কি করছেন, তখন আমি এরকম তার রূপ দেখি। এবং এটা দেখার পরে আমি আর নিতে পারিনি, মানে আমার কিছু মনে নেই এরপরে কি হয়েছিল কি না হয়েছিল, আমি কিছু জানি না। তো তখন ওনাকে বাকি লোকেরা বলে যে ওনাকে নাকি মানে দেখুন, উনি ডেকের ওখানে অজ্ঞান হয়েছিল সেটা উনি জানেন। এবং উনি ওই ভদ্রমহিলা যিনি ছিলেন, যাকে উনি দেখেছিলেন, সে কিন্তু একদম কর্নার করেছিল। আর সেই মহিলার থেকে এই শতরূপাদির হাজব্যান্ডের ডিস্টেন্স কিন্তু অনেকটাই ছিল, প্রায় 10 ফুটের বেশি ডিফারেন্স ছিল। এবং ওইখানেই উনি ওনার মুখটা দেখেন এবং ওরকম বীভৎস জিনিস দেখে উনি চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে যান। কিন্তু যখন শতরূপাদির হাজব্যান্ডকে সবাই উদ্ধার করে, ওই চিৎকার শুনে যখন সবাই, মানে চিৎকার তো আর ওইভাবে পাওয়া যায় না, মানে অনেকক্ষণ আর কি ওনাকে খোঁজা চলছিল। প্লাস ওই যে বললাম যে ওনাদের যে একটা সবসময় ফোন ওনাদের কাছে থাকে, তো সেই ফোনে ওনাকে কিছু একটা কারণে ফোন করা হচ্ছিল। আর সবসময় কিন্তু মানে জাহাজের মধ্যে সবসময় আর কি যারা দায়িত্বে থাকেন তারা কিন্তু সব কিছু সবসময় খেয়াল রাখার চেষ্টা করেন, অনেক সময় ক্যামেরা থাকে। তো ওই ক্যামেরায় চেক করা হলো, সেই ক্যামেরাতে কিন্তু পরবর্তী সময় ক্যামেরায় চেক করা হয় এবং কিন্তু ক্যামেরায় কিছুই পাওয়া যায় না, মানে ওরকম কোনো মহিলার কোনো অস্তিত্ব পাওয়া যায় না। এবং আরও অদ্ভুত বিষয় হচ্ছে যে অজ্ঞান হয়ে গেছিলেন উনি ডেকের একদম মানে মাঝেরও আগ দিয়ে, মানে উনি একেবারেই ডেকের ধারের দিকে ছিলেন না। কিন্তু যখন ওনাকে উদ্ধার করা হয়, ওনাকে কিন্তু ওই ডেকের সামনে যেখানে ওই মানে রেলিং মতো করা ছিল, সেই রেলিংয়ের ওখানে ওনার দুটো হাত কিন্তু জাহাজের বাইরের দিকে, মানে দুটো হাত একদম মানে বাইরের দিকে ছিল। প্রায় বলা যেতে পারে ওনার শরীরের প্রায় 40% অংশ কিন্তু বাইরের দিকে ছিল, 60% অংশ কিন্তু ওনার জাহাজের মধ্যে ছিল। এই কন্ডিশনে কিন্তু ওখান থেকে ওনাকে উদ্ধার করা হয়। এবং ওই যে উনি অজ্ঞান হয়ে যান, তার কিন্তু 10-15 মিনিটের মধ্যেই ওনাকে উদ্ধার করা হয়েছিল। মানে এর থেকেও যদি দেরি হতো তাহলে আদৌ মানে উনি বেঁচে থাকতেন কি না, বা ওনার পুরো শরীরটাই ডেক থেকে, জাহাজ থেকে বাইরে জলে পড়ে যেত কি না, সেটা কিন্তু কেউ জানে না। তো ওই অবস্থা থেকে ওনাকে উদ্ধার করা হয় এবং ওনাকে যখন এই কথাটা বলা হয়,
শতরূপাদির হাজবেন্ডকে, উনি রীতিমতো অবাক হয়ে যান। উনি বলেন যে এটা কী করে সম্ভব, আমি তো অনেকটা দূরে ছিলাম এবং আমার যতটুকু শেষ অবধি মনে আছে যে ওই ওই মুখটা, ওরকম একটা বীভৎস দৃশ্য দেখার পর আমি ওখানে একটা চিৎকার করি, এটুকু আমার মনে আছে। কিন্তু সেখান থেকে আমি মানে কি করে আমি অত ধারে চলে যাব, কি করে কী হবো, সেটা কিন্তু হওয়া সম্ভব নয়। তো তারপরে ওনার কথা বলে, উনি বলেন যে আমি সিসিটিভি দেখতে চাই। তো সেখান থেকে ফুটেজ বার করা হয়, কিন্তু সেই ফুটেজে কিন্তু কোথাও কিছু পাওয়া যায় না। এবং আরও অদ্ভুত বিষয় হচ্ছে, ওই ফুটেজে দেখা যায় যে এই শতরূপাদির হাজবেন্ড উনি ওই যে জাহাজের যে ডেকের যে একদম ধারেরটা, সেই ধারের কাছে উনি গেলেন এবং যাওয়ার পরে ওনার শরীরটা অদ্ভুত রকমভাবে একটু দুলে উঠল, একটু অস্বাভাবিকভাবে উনি কেঁপে উঠলেন এবং উনি ওখানটায় অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এবং উনি এমনভাবেই পড়লেন যে মানে ওই ডেকের জায়গাটা তো মানে পাঁচিল মতো যেটা দেখাটায় যে গার্ডটা থাকে, যে গার্ড রেল, সেই গার্ড রেলটা না মানে খুব একটা উঁচু নয়। ফলে উনি যেভাবে পড়লেন তাতে ওনার হাত দুটো কিন্তু অনেকটাই বাইরের দিকে চলে গেল এবং ওনার শরীরের বাকি অংশটা জাহাজের ভিতরের দিকে। যাই হোক, তো এই ঘটনাগুলো যখন শোনার, তো ওখানে যারা যারা ছিল প্রত্যেকেই কিন্তু ওনার ঘটনা খুবই অবাক হয়েছে এবং প্রত্যেকে এটা বুঝতে পারে যে কিছু তো একটা গন্ডগোল আছে। কারণ পিঠটা ওইভাবে চিড়ে গেল, পা ওইভাবে চিড়ে গেল, এটাও তো সম্ভব নয় যে মানুষটা কোথাও পড়ে যায়নি, কোথাও ধাক্কা লাগেনি, ফলে সে এভাবে অস্বাভাবিকভাবে পড়ে যাবে, এভাবে এরকম চিড়ে যাবে, এটার কোনো কোনো লজিকই নেই, কোনোভাবেই এটা প্রমাণ করা যায় না। আর এরপরে যে ঘটনাটা ঘটলো, ওনার প্রায় হয়তো ওনার কোনো বড়সড় ক্ষতি হয়ে যেতে পারতো, সেটাই বা কী করে এরকম হলো, এটা কিন্তু খুবই অদ্ভুত বিষয়। তো তারপর থেকে উনি সেইবারের যে জাহাজের যে কাজে গেছিলেন, তারপর থেকে উনি নাইট শিফট করলেও উনি খুব বেশি নাইট শিফট করতেন না। আর যে কদিন উনি নাইট শিফট করতেন, উনি ইঞ্জিন রুমের বাইরে বেরোতেন না। দিনের বেলা উনি ডেকে যেতেন, বাট রাতের বেলাটা কিন্তু উনি ডেকটা পুরোপুরি অ্যাভয়েড করতেন। তো ইন দ্য মিন টাইম উনি ভাবলেন যে না, এভাবে তো হবে না। তো তারপরে ওনারই আরও যারা কালিগ ছিল, তো তারা বললেন যে কিছু তো একটা মনে হচ্ছে গন্ডগোল হয়েছে, তো তুমি শ্রী হনুমান চালিসা পড়া শুরু করো। তো উনি শ্রী হনুমান চালিসা পড়া কিন্তু এই ঘটনার 2-3 দিন পর থেকে শুরু করেন। কিন্তু ওই যে 2-3 দিন আগ অবধি যে ছিল, সেই সময় উনি কিন্তু ডে ডিউটি করেছিলেন, উনি নাইট শিফটটা করেননি। তো উনি দিনের বেলা যখন উনি শিফটে ছিলেন, তো তখন উনি কাজ করতেন, ওনার কিন্তু খুব একটা অসুবিধে হতো না। কিন্তু রাতের বেলা যখন উনি ঘুমোতেন, উনি পরিষ্কার বুঝতে পারতেন যে ওনার ঘরের মধ্যে ওই কেবিনটার মধ্যে কিছু একটা মনে হলো যেন খচখচ করছে, কিছু একটা আওয়াজ হচ্ছে, যেটা কিন্তু কোনো কারণ নেই, অস্বাভাবিক কিছু একটা উনি সেন্স করতে পারতেন। এবং আরও অদ্ভুত বিষয় হচ্ছে যে উনি যে 2টো চকলেটের প্যাকেট কিনেছিলেন, সেই চকলেটের প্যাকেটগুলো কিন্তু ওইখানে ওনার রুমে অন্য কেউ এসে উনি তো নিজে যতক্ষণ রুমে থাকতেন নিজে থাকতেনই, আর বাকি সময়টা কিন্তু উনি কেবিন লক করে দিতেন। ফলে অন্য কেউ ওনার কেবিনে এসে চকলেটের প্যাকেটগুলো খুলে খুলে কিছু একটা করবে, সে খায়ও নি, জাস্ট খুলে খুলে নষ্ট করেছে, এরকম টাইপের। এবং 2টো প্যাকেটই কিন্তু হয় এরকম। যাই হোক, তো উনি তারপরে তো সেগুলো ফেলে দেন, ওগুলো তো আর উনি বাড়ি নিয়ে যাননি। তো তারপরে ওনার পুরো ট্রিপটা কমপ্লিট হয়, পুরো কাজটা কমপ্লিট করে উনি বাড়ি ফেরেন। এবং ওই ঘটনা যে 2 দিন ওনার চকলেটের বাক্সগুলো ওভাবে চকলেটগুলোকে কেউ নষ্ট করলো, তারপর থেকে কিন্তু উনি শ্রী হনুমান চালিসা পড়া শুরু করলেন। এবং অদ্ভুতভাবেই ওই শ্রী হনুমান চালিসা পড়ার সাথে সাথে 1-2 দিনের মধ্যে থেকেই ওনার ভিতরে যে প্রচণ্ড ভয় লাগা, একা থাকতে না পারা, একটা সবসময় একটা স্পুকি ফিলিংস, ওনার মনে হতো যেন ওনার পাশে কেউ দাঁড়িয়ে রয়েছে, ওনার পিছনে কেউ দাঁড়িয়ে রয়েছে, এই ফিলিংসগুলো কিন্তু ওনার আস্তে আস্তে চলে যায়। এবং তারপরে উনি সেই ট্রিপে অত বেশি দিন ছিলেন, ওই 4 মাস পরে উনি বাড়ি চলে আসেন। তারও পরে উনি আরও 2 বছর কাজ করেছিলেন এবং তারপরে উনি ওই কাজটা থেকে কলকাতার একটা অন্য কাজে উনি জয়েন করেন। উনি ওইভাবে জাহাজে ঘোরা কাজটা পুরোপুরি ছেড়ে দেন। তো এছাড়াও উনি এই শতরূপাদি আরও 2টো ইনসিডেন্ট লিখে পাঠিয়েছেন, ওটা আমি অন্য কোনো এপিসোডে আপনাদেরকে বলবো। তো আজকে আমি সবথেকে বড় ইনসিডেন্ট যেটা ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর শতরূপাকে দিকেও যদি কিছু বলার থাকে আপনারা সেটা কমেন্টে জানাতে পারেন, নিশ্চয়ই উনি সেটাও পড়বেন। শতরূপাদিকে অনেক ধন্যবাদ এরকম একটা ঘটনা শেয়ার করার জন্য, আর আপনাদেরকেও অনেক ধন্যবাদ শোনার জন্য। এভাবেই পাশে থাকবেন, আর প্লিজ এই ঘটনাগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন ফেসবুক, হোয়াটসঅ্যাপে। ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।